প্রত্যেকটি গানের ইতিহাস বা গানের যে গল্প তো মানুষের সেটা কিভাবে দেখছেন তার লাইফে সেইগুলো আমাকে ভীষণ টানে। উচ্চ মাধ্যমিক মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলাম। বিয়ে হয় একটি মেয়ের সাথে একটি পরিবারের, একটি ছেলের নয়। মানে আমার ওই বাড়িতে আমার ম্যাক্সি পরাও রাত্রিবেলা বারণ ছিল। আমার এখন খুব পিছন দিকে তাকিয়ে খুব কষ্ট হয় সেই আমারটার জন্য, যে যে কখনো কোনো প্রোটেস্ট করেনি, সে শুধু কেঁদেই গেছে। মানে যারা আজকে ইন্টারভিউটা শুনবেন তাদের এটা, ছেলে মেয়েকে কখনো এটা বলবেন, একটা বাচ্চা হোক সব ঠিক হয়ে যাবে। 4 বছর ওখানে সেপারেশনে ছিলাম, আমি প্রতিদিন আশা করতাম যে আমার কিন্তু সব মিটে যাবে। আর চরিত্র দোষ দেওয়াটা তো মেয়েদের ক্ষেত্রে সব থেকে সহজ। একমাত্র চরিত্র তো মেয়েদেরই আছে, এত কারণ নেই। আর আমাদের জেনারেশনটা একটা না খুব কনফিউজড জেনারেশন। নতুন প্রজন্মের সাথে মিশি, সেখান থেকে আমি কিছু শেখার চেষ্টা করি। চণ্ডীদাস মাল, সুশীল চট্টোপাধ্যায়, শৈলেন দাস যদি এখনকার দিনে থাকতেন, নতুন প্রজন্ম সেখান থেকে অনেক কিছু আহরণ করতে পারতাম। তেলটা মাখাতে পারতাম না বা পারি না বলে আমাকে অনেকেই অপছন্দ করে। অনেকে যেমন ধুলো ধরলেও সোনা হয়, আমি সোনা ধরলে সেটা ধুলো হয়ে যাবে। ছেলে যখন বাইরে চলে যাবে, তার মা কিন্তু মৃত্যু তার পাশে স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। আমার সংসার পুরো আমার কাঁধে ভর দিয়ে চলে, আক্ষরিক অর্থে, ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি। পঞ্চকবির গান এই ব্র্যান্ডিংটা দিয়ে, এবং তারপরে দেখলাম আরও বহু শিল্পী এখন কিন্তু এটা করেন। এই যে আমার কুক্ষিগত করে রাখবো, আমি ছাড়া আর কেউ জানবে না, আস্তে আস্তে শিল্পীদের বয়স বাড়ছে, এক একটা জায়গা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন মেয়ে থাকি তখন তারা আসেন এবং মুচকি মুচকি হাসেন এবং খুব খুব করে কাশেন এবং তো 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 তুতলাতে তুতলাতে বলেন ভালোবাসি। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। কে তুমি বসি নদী কূলে একলা, কে তুমি বসি নদী কূলে একলা, কার লাগে বলো, কারো লাগে এত উতলা, কে তুমি বসি নদী কূলে একলা। দারুণ লাগলো। আজকে আমাদের সঙ্গে আছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, এবং ঋদ্ধিদির গান শুনেছি, এত আমাদের এখানে অনুষ্ঠানও হয়েছে এবং মাঝে দেখাও হয়েছে। আজকে তোমার সঙ্গে একটু অন্যরকম ভাবে আড্ডা দেব, তোমার জীবন নিয়ে, তোমার জীবন দর্শন নিয়ে, তোমার গান নিয়ে। এই যে তুমি আমাদেরকে পঞ্চকবির গান এবং বিভিন্ন থিয়েটারের গান নিয়ে আমাদের সাথে পরিচিতি ঘটাচ্ছ, সেই নিয়ে অনেক অনেক আড্ডা দেবো তোমার সাথে। একদম। তার আগে বলে যে এই গানটা সম্পর্কে তুমি একটা ছোট্ট কিছু বলছিলে, গল্প, সেটা যদি বলো। আসলে এই গানটা সম্পর্কে, গানটি তো অতুল প্রসাদ সেনের গান, অনেকেই জানেন যারা গান শোনেন। আমি খুব নবনীতা দেবসেন বা নবনীতা দির, আমার কাছে উনি নবনীতা দি, তার খুব কাছের একজন মানুষ ছিলাম। এবং সেই নবনীতা দির মাধ্যমেই আমার সাথে তপন রায়চৌধুরী, বিখ্যাত হিস্টোরিয়ান, এবং যার লেখা বাঙালনামা, আমরা যে সময়, আমরা খুব পড়ুয়া মানুষ ছিলাম, তো দেশে বাঙালনামার জন্য অপেক্ষা করে থাকতাম, ধারাবাহিকভাবে বেরোতো। সেই তপনদা এবং হাসিদির সাথে আলাপ হয়েছিল। তপনদা থাকতেন কেয়াতলা রোডে, কলকাতায় এলে ওনার ছোট্ট একটা ফ্ল্যাট ছিল, সেখানে উনি মাঝে মাঝে আমাকে ডেকে পাঠাতেন গান শোনানোর জন্যে। সেখানে এই গল্পটা শুনেছিলাম যে সুচিত্রা মিত্র, অর্থাৎ সুচিত্রা দি যেই সময় বিশ্বভারতীতে পড়েন, হাসিদির উনি ক্লাসমেট ছিলেন তপনদার স্ত্রীর সাথে। সেই সময় ধ্রুব মিত্রের সাথে ওনার একটা বিচ্ছেদ চলছে, তারপরে আলটিমেটলি সেটা ডিভোর্স হয়ে গেল। সুচিত্রা দি তখন খোয়াইয়ের পাশে এই গানটা একা একা সন্ধেবেলা বসে বসে গাইতেন। হ্যাঁ, সেই মানে এই যে ছোট ছোট গানের যে বিভিন্ন মানুষের যে ব্যক্তিত্ব, চরিত্র ধরা পড়ে, তার যে জীবন যাপন, তার যে মনন, এই যে ধরা পড়ে, এগুলো আমাকে ভীষণ টানে। কারণ যেহেতু আমি ইতিহাস মানে বিষয়টি, সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করেছি, সেই জন্য প্রত্যেকটি গানের ইতিহাস বা গানের যে গল্প, যিনি রচয়িতা তার লেখা তো আছেই, কিন্তু মানুষের সেটা কিভাবে দেখছেন তার লাইফে, সেইগুলো আমাকে ভীষণ টানে। এই জন্য আমি গানটা প্রথমে গাইলাম। ছোটবেলা থেকে ইতিহাস ভালো লাগে তোমার?
হ্যাঁ, আমার বাংলা ইতিহাস খুবই ভালো লাগতো। কোনো রকমে অঙ্কে মাধ্যমিকে খুবই খারাপ রেজাল্ট, ওই জন্য অঙ্কে কোনো রকমে 40 পাওয়া। বাবা ভেবেছিলেন কম্পার্টমেন্টাল পাবো, তারপর মানে অঙ্ক ছেড়ে গঙ্গা জলে প্রায় বলা যেতে পারে স্নান করেছি। কিন্তু ইতিহাস, বাংলা এগুলো আমার খুবই তো পছন্দের তুমি বিষয়। তো কোন নগরের মেয়ে তোমার? আমি কোন্নগরে বড় হয়েছি, মানে আমার আচ্ছা। ছোটবেলাটা কেটেছে হুগলি জেলার কোন্নগরে। যেহেতু মা ওখানকার গার্লস স্কুলের প্রথমে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, তারপর হেডমিস্ট্রেস হন। তো ওই স্কুলেই তুমি পড়তে? না, আমি উত্তরপাড়াতে দেবীশ্বরী বিদ্যানিকেতন বলে একটি ওই এরিয়ার খুবই একটি ভালো স্কুল আছে, ওটা সারদা মিশনের অন্তর্গত, সেখানে পড়তাম। তারপর লেডি ব্রমন কলেজ, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়। যেমন যেমন আমাদের সময় আমরা যারা বেড়ে উঠেছি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের যেভাবে গ্রোথটা হতো সেইভাবেই। হ্যাঁ, তো তুমি মোটামুটি 12 অবধি ওখানেই ছিলে তাহলে? আমি ক্লাস 10 অবধি পড়েছি দেবীশ্বরীতে, তারপরে বালিতে বালি বঙ্গ শিশু বলে একটি স্কুল আছে, তখন থেকে সেখানে তো 11-12 পড়েছি মিউজিকের জন্য, মিউজিক ছিল বলে। আচ্ছা, 10এও মিউজিক ছিল? না, 10 অবধি মিউজিক ছিল না, শিখতাম বিভিন্ন বিখ্যাত মানুষের কাছে। কোন্নগর থেকে মা ট্রেনে করে করে নিয়ে যেতেন, কিন্তু 11-12-এ মনে হলো যে পড়ার চাপে আমার হয়তো মিউজিকটা চলে যাবে, ওই জন্য যেখানে ওখানকার যে হুগলি জেলার যেসব স্কুলের মিউজিক আছে সেটা যখন খুঁজলাম দেখলাম চন্দননগরে একটি স্কুলে আছে কৃষ্ণ ভামিনী বলে, এবং বালিতে আছে বালি বঙ্গ শিশু। বালিটা যেহেতু আমার বাড়ির কাছে ছিল এবং স্কুলটি বেটার স্কুল ছিল, সেই জন্য ওখানে তখন ভর্তি হলাম। এবং আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো, আমি মেয়েদের মধ্যে প্রথম হয়েছিলাম উচ্চ মাধ্যমিকে। ওই যেহেতু নিজের বিষয়গুলো পেয়ে গেলাম বাহ, হুগলি জেলা থেকে মেয়েদের মধ্যে। তোমাদের কি কি সাবজেক্ট ছিল সেই সময়? আমার ইতিহাস ছিল, তারপরে বাংলা ইংরেজি তো কম্পালসারি ছিল, তারপর সাইকোলজি ছিল, ফাইন আর্টস ছিল, মিউজিক ছিল। মানে এটা সত্যি যে সায়েন্সের বাইরেও প্রথম হওয়া যায়। হ্যাঁ, একদমই একদমই। আর আমি না, আমার যেহেতু মাধ্যমিকের রেজাল্টটা ভালো ছিল না, মানে ডিউ টু সায়েন্সের জন্যে। আর তুমি দেখবে যে কলকাতা শহরেও যেমন বাঙালি কাঁকড়া আছে, মফস্বল শহরে আরও বেশি। এবং যেহেতু ছোট জায়গায় থাকতাম, মা ওখানকার স্কুলের মানে টিচার, এবং কিসের টিচার ছিলেন? মা ইংরেজি, বাংলা এবং ইতিহাস দুটোই পড়াতেন। বাবা ইংরেজি ছিলেন, আচ্ছা। বাবা ইংরেজির অধ্যাপক ছিলেন বেলঘরিয়া কলেজে, ভৈরব গাঙ্গুলি কলেজে। সেই জন্য ছোট জায়গা এবং একটা মাত্র সন্তান, গান বাজনা করে, পড়াশোনায় ভালো। মানে আমার যখন রেজাল্ট খারাপ হলো মাধ্যমিকে, আমার মাকে এত অসম্মানিত হতে হয়, আমার মনে হয়েছিল যে বাইরে যারা সেটা নিয়ে বলছে যে তারাই যেন আমাকে টাকা পয়সা দিয়ে পড়াচ্ছে, তারাই যেন আমাকে, যেহেতু আমার সায়েন্সে খুব নম্বর খারাপ ছিল এবং সায়েন্সকে ভয় পেতাম, যার জন্য কোনো রকমে কান ঘেঁষে আর কি প্রথম বিভাগ পেয়েছিলাম। কিন্তু সেইখান থেকে আমার যেটা হলো, প্রত্যেকটা খারাপের মধ্যে থেকে একটা ভালো আসে। হয়তো এটা আমার জীবনে আমি দেখেছি ছোটোবেলার থেকে। আমি না তখন সবার সাথে মেশাটা বন্ধ করে দিলাম, বন্ধু বান্ধব কেউ ছিল না, আমি শুধু পড়তাম। এবং লাইব্রেরিতে আমার বালি বঙ্গ শিশুতে এখনও আমার সম্পর্কে পুরনো যেসব শিক্ষিকারা আছেন বলেন নতুন ছেলে মেয়েদের যে ঋদ্ধি সবসময় লাইব্রেরিতে বসে লাইব্রেরি ওয়ার্ক করতো, বাইরে বই পড়তাম, নোট নিতাম। মানে প্রথম 6 মাসের মধ্যে আমার পুরো কোর্স কমপ্লিট হয়ে গেছিলো উচ্চ মাধ্যমিকের। কারণ আমি তো পুরো মেশাটা, আমার মাকে যেভাবে আমার রেজাল্ট খারাপ নিয়ে শুনতে হয়েছে, আমাকে শুনতে হয়েছে, যেগুলো মানে আমাদের দেশেই হয়তো এটা হয়, সেই জন্য আমি নিজেকে এত আইসোলেটেড করে পুরোপুরি নিজের যখন সাবজেক্ট পেয়ে গেলাম, পড়াশোনাতে একদম প্রচণ্ডভাবে মন প্রাণ একদম দিয়ে দিয়েছিলাম। এবং সেখানকার আউটপুটটাই কিন্তু আমার এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা। এবং তখন থেকে আমি এটাও শিখলাম জীবনে যে অনেক সময় মনে হবে সাময়িকভাবে খুব খারাপ কিছু হলো, কিন্তু সেই খারাপের থেকেই তুমি দেখবে জীবনটাতে তুমি যদি নিজের আশা ভরসা না হারিয়ে ফেলে এবং তোমার যদি কমিটমেন্ট থাকে কাজের প্রতি, সেখান থেকেই তুমি একটা ভালো কিছু করে নেবে নিজের লাইফটাকে। দারুণ দারুণ, মানে এই যে একটা কষ্ট পাওয়ার পর নিজেকে গুছিয়ে নিয়ে নিজের একটা প্রতি তৈরি হওয়া, এটা আমার জীবনটাই তাই। আমার যদি আজকে পিছন ফিরে তাকাই, আমার লাইফটাই সেটা। মানে এই প্রথম ধাক্কাটা তো প্রথম ধাক্কাটা ওইটুকু বয়সে পেয়েছি, কিন্তু জীবনে প্রত্যেক সময় এক একটা করে বিশাল করে ধাক্কা এসছে। সেই ধাক্কাটা হয়তো আমার পাওয়ার কথা ছিল না, পারিপার্শ্বিক অন্য লোকের থেকে দেওয়া ধাক্কা। মানে একটা বঙ্কিমচন্দ্রের কথা আছে না, তুমি অধম বলিয়া আমি কেন উত্তম হইব না। অধম লোকেদের তুমি অনেক সময় বুঝতে পারবে না, ফেস ভ্যালুতে নেবে। তোমার পরিবারও যদি সাদাসিধা পরিবার হয়, তারাও বুঝতে পারবে না। সেইখান থেকে যে ধাক্কাটা এসেছে, সেখান থেকে কিন্তু আমি আবার নিজেকে তৈরি করতে শুরু করেছি। ভেঙেছো, তৈরি করেছি। মাকে আমি একটা কথাই বলতাম, মা যেহেতু একমাত্র সন্তান ছিলাম, মাকেও আমাকে নিয়ে ওরিত ছিলেন, আজকে মা নেই পৃথিবীতে। আমি বলতাম যে দেখো, আমি যে মাটিতে পড়বো কাঁদতে কাঁদতে, সেই মাটি ধরে আমি উঠবো।
একদম চিন্তা করবে না। আমি শুধু ওনাকে বিশ্বাস তোমার করি আর ভয় বিশাল পাই। মনের জোর, মানে জানি না মনের জোর কতটা জানি না, কিন্তু চেষ্টা করি। হার আর মানা positive- যাবে না। না, হারও মানবো না, আর পজিটিভ থাকার চেষ্টা করি। আরেকটা জিনিস স্বরলিপি, আমি না জীবনে কারোর কোনোদিন ক্ষতি করিনি। অজান্তে হয়তো কখনো কারোর প্রতি ক্ষতি হতেও পারে, কিন্তু আমি জ্ঞানও তো কারোর কখনো ক্ষতি করিনি, কাচি করিনি, বাঁশ দিইনি। সুতরাং আমি আমার নিজের স্ট্যান্ডে কিন্তু খুব ঠিক। সেই জন্য আমার সেখানে আমার কোনো আয়নার সামনে আমি দিনের বেলা যখন দাঁড়াবো বা রাতে দাঁড়াবো, আমার কোনো বিবেকের দংশন নেই। আমি পারলে, আমার যদি এইটুকু ক্ষমতা থাকে, আমি পারলে তার জন্য করেছি বা করব। সেটা আমার খুব ক্ষুদ্র সামর্থ্য, কিন্তু আমি কখনো কাউকে ক্ষতি করব না। তারপরে কি হলো, উচ্চ মাধ্যমিকের পর তুমি কলকাতায় চলে এলে? না, আমি ওখান থেকে ডেলি প্যাসেঞ্জারই করতাম। এবং আমাদের গানটা শেখা কবে থেকে শুরু গান শেখা আমি ক্লাস 3 থেকে মানে গান শিখি। প্রথমে আমি কন্যগড়েরই অনেক গুণী মানুষ আছেন যাদের হয়তো নাম সবাই জানেন না, তার বাবা মা দুজনেই নিয়ে যেতেন। তারপরে কলকাতায় আসা শুরু করলাম, এবং একদম ছোট্টবেলায় আমাকে শ্রীমতী মঞ্জু গুপ্তর কাছে বাবা নিয়ে আসেন। ওনার গান আমার খুব ভালো লাগতো, আমার ডিভাইন লাগতো ওনার গান, এখনও লাগে, আমার অন্যতম গুরু। তাকে আমি খুব বেশি দিন পাইনি, কারণ তিনি চলে যান পৃথিবী ছেড়ে। তারপর কৃষ্ণা চট্টোপাধ্যায়, বাণী ঠাকুর, সুশীল চট্টোপাধ্যায়, ডক্টর শৈলেন দাস, তারপর চণ্ডীদাস মাল, এরকম করে করে আমার শিক্ষাটা হয়েছে। একটু যখন বড় হলাম তখন বাণীদির কাছে, সাথে সাথে মায়াদির কাছে ভর্তি হলাম, মায়া সেনের কাছে। তখন অলরেডি আমি রাজ্য সঙ্গীত একাডেমির স্কলার। ওখানে যে ওদের একটা কম্পিটিশান হতো খুব সুন্দর, সেখানে আমি অনেকগুলো বিষয়ে প্রথম পুরস্কার পেলাম। এবং সেখানে একটা ট্রেনিং হতো, আমাদের ট্রেনিং দিতেন সুশীল চট্টোপাধ্যায়, ডক্টর শৈলেন দাস। তাদের সেই সবগুলো পেয়ে পেয়েই বড় হয়েছি। মানে আমি অনেক সময় কলকাতায় যাতায়াত করতাম আমার কাজের জন্য। তো টায়ার্ড হয়ে যেতে না? পড়াশুনো করছো, গান করছো, এখানে যাতায়াত করছো, তখন যখন হাঁপিয়ে পড়তে নিজেকে কি করে না, সামলে রাখতে? হাঁপাতাম না। মানে আমি এখনো কিন্তু খুব মানে কর্মঠ মানুষ। মাঝে মাঝে একটু বয়সের সাথে সাথে এবং অতিরিক্ত কাজের জন্য হয়তো একটু ঘুমিয়ে নিই। বেড়াতে ভালোবাসি, খুব খুব ঘুরতে ভালোবাসি, কিন্তু হাঁপাতাম না। গান নিয়েই থাকতাম, পড়াশোনা, গান। এবং আমার গুরুরা আমাকে খুব স্নেহ করতেন, যেহেতু আমি খুব মানে স্মল টাউনের মেয়ে, তো খুব গুড়ি গুড়ি মেয়ে ছিলাম, চুপচাপ, বাধ্য, যেটা বলতেন হ্যাঁ আচার্য তাই করি, বড় টাইপের, মানে উদ্ধত্ত ছিল না। আর উদ্ধত্ত যদি দেখাতাম তাহলে মা ঠেঙিয়ে করে দিতেন। মায়ের প্রচণ্ড শাসন ছিল। সব মিলিয়ে কখনো টায়ার্ড হইনি। এখন ভাবি কি করে সকাল 8টা 8:30টায় বেরোতাম ব্যান্ডেল লোকালে, মা দুভাগে টিফিন দিয়ে দিতেন, যে কলেজ করতাম লেডি ব্রাভন করে, তারপরে গান শিখতে যেতাম, বা বেঙ্গল মিউজিক কলেজে মিউজিক ছিল পাশে, মিউজিক পড়তে যেতাম। মানে কীভাবে করতাম, রাত্রি 9টার সময় আবার বাড়ি ফিরতাম। এই করে করেই দিন চলেছে, জীবনযাপন চলেছে। মানে পুরোটাই জীবনটাই ছিল ওইটা। কিন্তু তার জন্য কোনো দিন মানে বাবা মার প্রতি যে বিক্ষোভ, যে কেন এত মানে এইগুলো চাপ দেওয়া হচ্ছে, সেগুলো কোনো সেরকম চাপ ছিল না। এগুলো আমি ভালোবাসতাম, ভালো লাগার জায়গা ছিল। ইতিহাসটাই কেন বেছে নিলে? এখানে একটা মানে এখানে এখনকার ছেলেমেয়েরা অনেক লাকি আমার মনে হয়, বিশেষ করে আমার ছেলে অনেক লাকি। আমি তাকে তার পড়াশোনার জন্য কোনোদিন কোনো কিছু ইম্পোজ করিনি। তার যেটা ভালো লাগে, সেও কিন্তু বেশ ভালো রেজাল্ট করায় ছেলে, কিন্তু সে জয়েন্ট দেয়নি, বিকজ তার ইঞ্জিনিয়ারিং ডাক্তারিতে সে যাবে না বলেছিল। আমার বাবা ইংরেজি পড়াতেন, অধ্যাপক ছিলেন। আমার ইচ্ছে ছিল বিশ্বভারতীতে সঙ্গীত নিয়ে পড়া, মিউজিক নিয়ে পড়া, কিন্তু আমার বাড়ি থেকে সেটা আমাকে করানো হয়নি। ওটা বলা চলে অনেকটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমার ইচ্ছে ছিল আমি বাংলা নিয়ে পড়বো, আমি খুব ভালো বাংলা লিখি, আমি খুব সাহিত্য পড়ি, কিন্তু আমাকে না বাংলা পড়লে কম্পিটিটিভ পরীক্ষায় বসতে পারবে না, এইসব করে। ঠিক আছে, তখন দেখা গেল কি যে ইতিহাসটা সেকেন্ড চয়েস এলো, যে ইতিহাস আমার খুব ভালো লাগে, রেজাল্টও ভালো, সুতরাং ইতিহাস নিয়ে পড়ছি এইভাবে। কিন্তু এই যে এখন আমার বাবা আমার কাছে আছেন, মানে বলা যেতে পারে আমরা বাবাকে নিয়ে থাকি। আমি কিন্তু এখন বাবাকে বলি মাঝে মাঝে, এই তোমার জন্য আমি বিশ্বভারতীতে মিউজিক নিয়ে পড়তে পারিনি, এই তুমি আমাকে মেয়ে বলে ছাড়বে না দূরে। খুব কনজারভেটিভ বাড়ি ছিল। হ্যাঁ, কিরম রাগ হয় না মাঝে মাঝে মেয়ে হওয়ার জন্য? এখন মাঝে মাঝে আমার সেই বিক্ষোভটা এই বয়সে আসে। এবং আমার ছেলে যাতে ভবিষ্যতে আমাকে কোনোদিন এই কথাটা না বলতে পারে যে তোমার জন্য আমি পারিনি, সেই জন্য আমি ছেলে মাস কমিউনিকেশন নিয়ে পড়েছে, ও ভালো রেজাল্ট করে, হেরিটেজ থেকে পড়েছে, টপার। তোমার ছেলে তো অনেকটা বড়, তার মানে আমার ছেলে তো পিএইচডি করছে, তো জেএনইউতে। কত বছর বয়সে তোমার ছেলে হয়েছে? আমার অনেক বয়স, তোমার আমাকে দেখে মনে হয় কি আমার প্রপার বয়সের ছেলে। আমার বিয়ে
খাওয়া বাচ্চা সবই প্রপার বয়স হয়েছে, আমি তখন কলেজে পড়াই। তোমাকে দেখে কিন্তু একটুও মনে হচ্ছে না। অনেক, আমার ছেলের বয়স মানে 26-এ জাস্ট সে পড়লো, 26 বছরের ছেলে আছে। বাপরে বাপ, তোমাকে দেখে সত্যি মনে হয় না। আমার ভালোই এজ আছে, আমি এজ লুকোনোতে পছন্দ করি না। আমার মনে হয় শিক্ষার অভাব আর কি, খুব অশিক্ষা। যে কারণ আমাদের ছেলে মেয়েরাই 25, 26, 30, 20 বয়স হয়ে গেল, আমি এখনো যদি 25 বছরের বা 35 বছরের মহিলা সেজে থাকি কি করে হয়? বায়োলজিক্যাল সন্তান তো অ্যাডপ্টেড নয়। আমার 50-এর উপরে বয়স। তোমাকে দেখে একদম মনে হয় না। না সেটা তো না মনে হলে, সেটা তুমি ওই বললাম যে পজিটিভ থাকবে, নিজের কাজের মধ্যে থাকবে, লোককে কাটি করবে না, তাহলে দেখবে চেহারায় অত বয়সের ছাপটা আসে না। এটা আমার ব্যক্তিগত ধারণা। তারপর কিছুটা এক্সারসাইজ, কিছুটা খাওয়া দাওয়া কন্ট্রোল। আর আমার মা খুব সুন্দরী ছিলেন, মা অনেক দিন নিজেকে মানে খুব ঠিকঠাক রাখতেন, রুচিশীল ছিলেন, সেখান থেকে কিছুটা ইনহেরিট করেছি এই আর কি। তো তোমার এই যে কঠিন লড়াইগুলো শুরু হলো, একটা তো পড়াশুনো একাডেমিক হলো, তারপরে জীবনেও তো একটা কঠিন লড়াই হলো, যে সময়টা একটা মানে মানে বিবাহিত জীবন, সেটা নিয়ে যদি তুমি কিছু বলো। হ্যাঁ আসলে মানে এটা হয়তো আমাদের সময়, আমরা যে সময় বড় হয়েছি, আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর অনেক ভালোও যেমন আছে, সমস্যাও আছে। আমরা খুব শেল্টার্ডভাবে বড় হয়েছি, তো মানে ছোট ফ্যামিলি, বাবা মা, একটা মাত্র মেয়ে। বাবার আস্তে আস্তে তার রিটায়ারমেন্টের সময় আসছে, আনন্দবাজারে গিয়ে বিজ্ঞাপন দিয়ে এলেন মেয়ের বিয়ে দিয়ে দেবো। তখন আমি একদম মানে অনার্সের সেকেন্ড ইয়ারে পড়ি, এবং সেই মানে রীতিমতো আমার এখন ভাবলে হাসি পায় যে কোণে যেমন করে পাত্রপক্ষ এসে মেয়ে দেখেছে সেরকমভাবে গান গেয়েছো? হ্যাঁ গান গাইতে হয়েছে, মা একটু হেঁটে দেখা হতো, মা শুধু গায়ের রংটা ঘষে দেখেনি। মানে উচ্চ মাধ্যমিকে একজন প্রথম মহিলাকে বলা হচ্ছে হেঁটে দেখো, হেঁটে হেঁটে দেখাও, চুলটা খুলে দেখাও। তখন আমার অনেক লম্বা চুল ছিল। এইসব করে ঠরে মানে মোটামুটি একটি ছেলেকে আমার বাবা মার পছন্দ হলো। সেই ছেলেটিও বেশি বয়স না, এবং আমার বাবা মা সম্বন্ধ করেই আমার বিয়ে হলো আর কি। কিন্তু বিয়ের পর থেকে বিয়েটা টিকলো না এই কারণে, মানে একরকমভাবে বড় হয়েছি, রুচির মিল তো রুচির মিলও হয়নি। আর আমার যেটা মনে হয় এখন এই জায়গায় দাঁড়িয়ে, যে আমরা না শুধু ছেলেটাকে দেখি, আমরা পরিবারটাকে দেখি না। একটা পরিবারে একটা মেয়েকে পুরো মানে তুমি ধরো একটা গাছকে উৎপাটিত করে একটা জায়গায়, নতুন জায়গায় রাখা হলো। সেই মেয়েটির বয়স 22-23 বছর, সে এতদিন খোলামেলাভাবে বড় হয়েছে, সে গান শেখে, পড়াশোনায় ভালো, তার মধ্যে কোনো খুব ভালো, পড়াশোনায় ভালো আলাদা জিনিস, খুব ভালো। মানে সেই আর কি, সে মানে অনেকটা হয়তো ইম্যাচিওর কিছুটা, যেহেতু মা বাবাই তার সিদ্ধান্তগুলো নিয়ে নেয়। সেখানে আমি পরিবার দেখলাম না, কিছুই দেখলাম না। দেখলাম যে ছেলেটি ভালো, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ছেলেটি ভালো মানে কি ভালো? ভালো মানে তার এডুকেশনটা ভালো, ভালো চাকরি করে, এর বেশি কিছু দেখা হয় না। এটাই তো আমি জানতে চাই, এর যে বেশি ভালো কিছু দেখা ছেলে হয় মানে না। কি। সেই ছেলেটি বাড়িতে কি করে, তার বাবা মার কিরকম ব্যবহার, তারা কি করে বাইরের একটি মেয়েকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, কতটা নিজের বাড়ির মানুষ করে নেবে। কারণ প্রথম থেকেই দুটো ফ্যামিলি কিন্তু মিসম্যাচ। একটা ফ্যামিলিতে মা বাবা দুজনেই কর্মরতা এবং মোটামুটি সচ্ছল, একজন হেডমিস্ট্রেস, একজন অধ্যাপক, তাদের একটি মেয়ে, একটি সন্তান অনার্স পড়ছে। আরেকটি বাড়িতে বাবা মা কেউ কিছু করে না, হ্যাঁ, এবং পরিবারে সেরকমভাবে কেউই খুব একটা উন্নতি করেনি, ছেলেটি শুধু ভালো। এই যে দুটো মিসম্যাচ ফ্যামিলিতে যোগাযোগ হলো এবং সম্পর্ক স্থাপিত হলো, পরিবারটা তো প্রথম থেকেই সেই মেয়েটিকে মনে করবে যে এ আমাদের এখানে ফরেনার, এবং তারা মেয়েটিকে, তুমি যতই ভালো কাজ করো তোমার মনে হয় কিছুই জানে না, কিছুই জানে না। আমাকে তো এগুলো শুনতে হয়েছে। আমি তো আমার প্রথম বিয়ের পরে বুঝতে পারলাম যে আমি এত খারাপ। এইটাই আমার মনে হচ্ছিল যে কিছু জানে না সে তোমাকে খারাপই বলবে, যে উদ্ধত, অহংকারী, সারাক্ষণ পড়াশোনা দেখাচ্ছে, বাপ মায়ের পয়সার গরম। এখান দিয়ে হেঁটে গেলেও আমাদের অবজ্ঞা করে হেঁটে যায়, কারণ তারা তো আমাকে নিতে পারছে না, তারা তো কমপ্লেক্সের পেশেন্ট। এই জিনিসটা পরিবারকে বোঝা উচিত। এই জন্য আমার ছেলে মানে আমার স্টুডেন্টরা আছে অনেক, আমি সবসময় বলি যে সব কিছু মানে প্রথম কথা, আমাদের বাঙালি পরিবারগুলোতে বিয়ে হয় একটি মেয়ের সাথে একটি পরিবারের, একটি ছেলের নয়। সেই ছেলেটি কিভাবে বড় হয়েছে সেটাও আমরা জানি না, তার আপব্রিঙ্গিংটাও আমরা জানি না, সে কিভাবে মেয়েদের জাজ করে। মানে আমার ওই বাড়িতে আমার ম্যাক্সি পরাও রাত্রিবেলা বারণ ছিল, অথচ আমার মানে মায়ের বয়সী আমার ননদরা কিন্তু ম্যাক্সি পরে ঘুরে বেড়াতো, কারণ অনেক লেট এজের ছেলে ছিল।
মানে আমাকে শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে সবসময় থাকতে হবে। সিঁদুরটা পরতে হতে এখান থেকে এখানে লম্বা করে, হাত ভর্তি শাখা পলা। আমার পিস্তত ভাইরা গিয়ে প্রথম দিন বলেছিল দিদিভাইকে দেখে মনে হচ্ছে পুরো খাঁচায় বন্দি একটা পাখি দাঁড়িয়ে আছে। কি করে নিজেকে মুক্ত করলে? মানে আমার আমি শরীর মুক্ত খারাপ। করিনি, কারণ আমি মুক্ত করতে চাইও নি। আমার একটা প্রবলেম আছে, এটা আমার চারিত্রিক প্রবলেম বা বড় হওয়ার প্রবলেম। আমি না কোনো সম্পর্ক ভাঙতে পারি না, সে বন্ধুত্বেরও হোক, মানে কাজের জায়গায় হোক, ইমোশনাল সম্পর্ক, আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারি তারপর না। তোমার নারী হওয়ার আর একটা দুর্বলতা, যে নারী আমি হওয়া, তখন তো মেয়ে। আমি এগুলো নিয়ে কিছু ভাবিইনি। আমার কোনো, মানে বললাম তো, এত ইম্যাচিওর ছিলাম। এবং আমার মানে বিয়ের পরদিন কাজের লোক ছাড়িয়ে দেওয়া হয়েছিল। এটাকে আমি বাবাকেই দোষ দেবো যে আমার মায়ের জন্য আমি ওখান থেকে আসতে পেরেছি। এবং তারপরে শুরু হয়ে গেল সন্দেহ, মানে পড়াশোনা কি কন্টিনিউ করতে দিয়েছিল? পড়াশোনা তখন তো এমএ, তখন তো অনার্স জাস্ট পাস করলাম। এমএ মানে এমএও ওরকমভাবেই পড়তাম। এখান থেকে তোমার দমদম থেকে কলেজে যেতাম, ইউনিভার্সিটিতে বাসে করে, মাথায় ঘোমটা দিয়ে, শাড়ি পরে, গরমের মধ্যে ঘামতে ঘামতে, হ্যাঁ কন্টিনিউ করেছিলাম, নাহলে তো পরে কলেজে পড়াতে পারতাম না। কিন্তু খুব অসুবিধা হতো, খুবই, মানে সারাক্ষণ সকালে সমস্ত কাজকর্ম করে আমাকে বেরোতে হতো। সকাল 5টায় উঠতে হতো, রান্না বান্না, বাসন মাজা, শাশুড়ির খাবার, শ্বশুরের খাবার। আমার হাজবেন্ড কিন্তু থাকতো না ওখানে, সে দূরে, মানে প্রথম হাজবেন্ড, সে দূরে চাকরি করতো। ও মানে তোমাকে কাজের লোক হিসেবে নিয়ে গেছিল? ওরকমই মনে হলো, বউটিকে রেখে সে চলে গেল। এবং সে এত ভয় পেত তার বাবা মাকে, তাদের বিরুদ্ধে তার বলার কিছু থাকতো না, তারা যা বলতেন সে তাই শুনতো। এখন মনে হয় দাঁড়িয়ে যে সেও কিন্তু কিছুটা পরিস্থিতির শিকার ছিল, কারণ বয়স কম ছিল, বাবা মা লেট এজের ছেলে ছিল। সেই ব্যক্তিত্বটাই তার গ্রো করেনি যে বাবা মাকে কোনটা ভালো কোনটা মন্দ বলবে সেই সময়ে দাঁড়িয়ে। আমার থেকে খুব বেশি বড় ছিল না, বয়সটাও দুজনের খুব কম ছিল। কিন্তু আলটিমেটলি যেটা হলো যে, মানে এই যে তারপর শুরু হলে প্রতিদিন যখন আসতো বাবা মা তাকে বিভিন্ন রকমভাবে কথা ফিট করতো। এই তো ছাদে ওঠার নিয়ম ছিল না, কারণ পাশের বাড়ির ছেলে দেখতে পাবে, মানে সবাইকে নিয়ে ওরা সন্দেহ করতো যে তার মানে আমি ছাদে উঠলে তার সাথে চোখে চোখে দাঁড়িয়ে প্রেপ টেপ করবো কিছু একটা। মানে কি কি এখনও এরকম পরিবার সব কলকাতা শহরে আছে। এটা কিন্তু আজ থেকে 30 বছর আগেকার ঘটনা, কিন্তু স্টিল নাও কিন্তু আছে। এই যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমি গেছি, আমার এখন খুব পিছন দিকে তাকিয়ে খুব কষ্ট হয় সেই মেয়েটার জন্য, সেই আমারটার জন্য, যে যে কখনো কোনো প্রোটেস্ট করেনি, সে শুধু কেঁদেই গেছে। এবং তারপর শুরু হলো যে ডোমেস্টিক ভায়োলেন্স, মানে কথা না শুনলে মার, চর চাপাতি। এটা কে মারতেন? সবাই, বাড়ির মা বাবা, মানে তার ছেলেটির মা বাবা, ছেলেটি সবাই করতো সেটা। সর্বনাশ। এবং সেইখান থেকে আমার মা আমাকে মানে পুরোপুরি, মানে গায়ে হাত, মানসিক কষ্টটা তখন কেউ বোঝেনি, যখন গায়ে হাত তোলাটা ফাইনাল হলো তখন তোমাকে বার করে। আমার মা বুঝেছিল, কিন্তু বাবা একটা ইম্পোজ করে রাখতো যে পাড়ার লোকে কি বলবে, পারছে লোকে কিছু বলে, আমার যদি মানে ওকে নিয়ে আসি তাহলে তো পাড়ার লোক জানতে পারবে, মফস্বল জায়গা, পাড়ার লোকে কি বলবে। তারপর মা যখন বললেন যে না, আমি কখনোই এটা মানব না যে আমার মেয়ের সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমার বাবা বলেছিলেন, এটাও বলেছিলেন, এটাও একটা খুব ভুল পয়েন্ট, মানে যারা আজকে ইন্টারভিউটা শুনবেন তাদের এটা, ছেলে মেয়েকে কখনো এটা বলবেন, একটা বাচ্চা হোক সব ঠিক হয়ে যাবে। এইটা তো আমার বাবা কিন্তু ডাবল এমএ ইংরেজির অধ্যাপক, একটা কলেজে বেশ ভালো পজিশনে তিনি আসীন ছিলেন সেই সময়। বামফ্রন্ট আমল, ওয়েব কোটাতে তিনি কিন্তু একটা ভালো জায়গায় ছিলেন সেই সময়। কিন্তু একটা বাচ্চা হোক ঠিক হয়ে যাবে, এই যে কথাগুলো যখন তাদের মধ্যে মিসম্যাচ হচ্ছে, বরং আমি তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার প্রথম হাজব্যান্ডকেও আমার বাবা বিশেষ করে বলেছিলেন তোমাদের একটা বাচ্চা হোক ঠিক হয়ে যাবে। আমার প্রথম হাজব্যান্ড কিন্তু বলেছিল এখন সেটা সময় হয়নি। আমি তাকে এইটার জন্য ধন্যবাদ দিই, সে অন্তত এইটুকু বুঝেছিল যে একটা সন্তান এলে পরে তখন তাকে নিয়ে টাগ অফ ওয়ার হতো। একবার সে বলতো আমাদের, আমি বলতাম আমাদের। আর এরকম পরিবেশে তো আবার ছেলে হয়েছে তোমার, মানে তো রেখেই দিত না, ছেলে তো আমার মানে এই এখনকার যে বিয়ে আছে তা বলছি, যদি হতো তাহলে তো পুরো রেখে দিত। ছেলের ওপরে সমস্ত সমস্যা হতো, মানে ছেলেটা তাহলে বড় হতো কি করে। এই যে গার্জেনরা বলে পাড়ার লোকে কি বিয়ে দেওয়া, আমি তো বলেই দিই আমার ছাত্রছাত্রীদের, বিয়ে করবে না, ইচ্ছে হলে লিভ ইন করো, নিজের মতো নিজের পায়ে দাঁড়াও, আগে বিয়ে করলে করবে, লিভ ইন করলে করবে, সেটা তোমার নিজের শর্তে দাঁড়াবে, তোমার চয়েস, নিজের টার্মসে জীবনযাপন করো। এই জায়গার থেকে এসে তারপরও যে আমি আজকে আমি নিজের নামে পরিচিত, নিজের জায়গায় দাঁড়িয়ে আছি, সেইটা ওপরওয়ালার আশীর্বাদ, মায়ের পুণ্যফল আর আমার চেষ্টা এবং সততা,
এর বাইরে আমি মানে কিছু তুমি দেখি না। মানসিকভাবে ওখান থেকে বেরোলে কি করে, মানে আমার সেটাই জানতে ইচ্ছে আমি হচ্ছে। মানসিকভাবে প্রথমে বেরোতে পারিনি, কারণ হ্যাঁ, আমি সেটা তো প্রচন্ড বিশাল একটা কষ্ট একটা। কমিটেড পার্সন এবং প্রচন্ড বোকা, মানে একটা বলে না যে ইমোশনাল ফুল, আমি নিজেকে সেটাই বলি, আমি প্রচন্ড ইমোশনাল ফুল। আমি বহুদিন ভেবেছি, এবং আমার প্রথম যে হাজব্যান্ড ছিলেন তিনি অনেক দিন আমার বাবা মাকে এও গল্প শুনিয়েছেন যে এখন আমরা ডিভোর্স করে নিই, পরে আমরা আবার রিম্যারি করব, এই গল্পও শুনেছি, এবং আমি তাকে বিশ্বাস করেছিলাম। আমি তাকে বিশ্বাস করতাম, আমি বলতাম ঠিক আছে, বিয়ে আমি সংসার তো ভাঙবো না, তার মানে আবার পরে সব কিছু জোট হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি দেখেছি 4 বছর সেপারেশনে থেকেছি, কোনোতেই কিছু হয়নি। অলরেডি তিনি তখন অন্য জায়গায় সম্পর্ক শুরু করেছেন। মানে যে সময়টা আমার ওই ম্যাট্রিমোনিয়াল প্রবলেমটা চলছে, তখন ওই বিকালবেলা আমি আমার শ্বশুরবাড়িতে থাকতাম তো দমদমে, আমার বিকালবেলা পাড়ার লোকেরা আসতেন আমার গান শুনতে। মানে আমার শ্বশুরমশাইয়ের ওটা একটা প্রাইড ছিল যে বৌমা গান গাইবে, সুখী ভাবনা কাহারে বলে, আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি, পাড়ার লোকরা আসতো। এই গানগুলো বলো, আর গাইতে ইচ্ছে করে না তোমার না, নিশ্চয়ই? আমার মনে পড়লে তখন মনে পড়ে ওই উনি বসে আছেন বাংলা সিনেমার মতো বয়স্ক একজন মানুষ, মা এটা গাও, গাইছে, মা এটা গাও, পাড়ার লোকেরা বসে বসে শুনছে। মানে ওইটা দেখানোর যে দেখো আমি একটা ট্রফি জিতে এনেছি হ্যাঁ। আমার বাড়িতে আমার ছেলের জন্য, ভালো গান করে। মানে সুতরাং সেইখানে তখন গানের চর্চা বাড়িতে করতাম রেগুলারই। শেখার ব্যাপারটা অনেকটা ভাটা পড়েছিল তখন, মানে মোটামুটি 2 বছর মতো। তারপর তো গন্ডগোলের জন্য সেপারেটেডও হয়ে গেলাম, এবং আমি 4 বছর ওখানে সেপারেশনে ছিলাম। আমি প্রতিদিন আশা করতাম যে আমার কিন্তু সব মিটে যাবে এবং আমার স্বামী কিন্তু ঠিক ফিরে আসবে, কিন্তু অলরেডি তিনি তখন অন্য জায়গায় তার একটা গোপন সম্পর্ক শুরু হলো। আলটিমেটলি জিনিসটা মিউচুয়ালি ছাড়াছাড়ি হয়ে গেল, কারণ দুপক্ষের লয়ারই বোঝানো, আমাদের লয়ার বিশেষ করে বোঝালেন যে মেয়ে যেহেতু বয়স কম এবং সন্তানাদি নেই, নতুন করে শুরু করুক, এই ছেলের জন্য বসে থেকে ওর কোনো লাভ নেই, সময়টা চলে যাচ্ছে। ঠিক আছে। এবং তখন তো আমি পুরোদমে গান শিখতাম, আমাদের তখন শিফটিংও হয়েছে। আমার মা আমার জন্যেই আমাদের কোন্নগরের বাড়ি বিক্রি করে মা দমদমের দিকে, আমরা বাড়িতে চলে এলাম নাগের বাজারের দিকে ফ্ল্যাট কিনে। মায়ের তখন অনেক দিন চাকরি ছিল, মা মোটামুটি নিজের জোরেই মা সেটা করলেন, এবং কারণ মা এটাই বুঝেছিলেন যে আমি যেহেতু খুব টিমিড টাইপের মানুষ, মানে তুমি এখন আমাকে দেখে কতটা বুঝবে না, আমাকে লড়াই করতে করতে এত শক্ত করে দিয়েছে জীবন, কিন্তু আমি বেসিক্যালি খুবই ইমোশনাল এবং খুব মনোকষ্টে ভুগি, মাঝে মাঝে খুব ডিপ্রেশনে চলে যাই, ঘুমিয়ে মানে হয়তো রাত্রিবেলা কাঁদছি, কেউ কিছু বললে আগে কোনো উত্তর দিতে পারতাম না, কেউ কিছু বললেই ঘরে গিয়ে কাঁদতাম, এখন উত্তর দিতে পারি, যদি আমাকে 5 বলে আমি 500 বলি, কারণ ওই যে জীবন শিখিয়ে দিয়েছে। আর বুঝেছে যে উত্তর দিলে লোকে ভয় পায়, অপরপক্ষ ভয় পায়। তুমি যত চুপ করে থাকবে তোমাকে তত তারা আক্রান্ত করবে, আঁচড়াবে, কামড়াবে, এটাই হচ্ছে জগতের নিয়ম। কারণ সবাই তো তোমার আমার মতো মানুষ নয়, চারিপাশটা ধরে নিতে হবে হিংস্র সাপদে ভর্তি, দিন দিন কিন্তু আরও সেটা বাড়ছে। সেই জন্য তোমাকে বোল্ডলি দাঁড়িয়ে উত্তর দিতে হবে। সে তোমাকে খাওয়াচ্ছেও না, পড়াচ্ছেও না, তোমার দুঃখে এসে পাশে কেউ দাঁড়াচ্ছেও না, তাহলে কেন আমি উত্তর দেবো না? কিন্তু এই জিনিসটাই আমাদের ছোটোর থেকে সন্তানকে শেখানো হয় না, কিন্তু আমরা আমাদের সন্তানকে কিন্তু সেটা যেন শিখিয়ে যাই যে যেটা যে করবে তাকে তার জন্য সেটা পে করতে হবে। তারপর তো বাড়ি আমাদের শিফটিং হলো এবং আমরা দমদমে চলে এলাম। তখন সদ্য মেট্রো হয়েছে দমদমে, যার জন্য আমার গান শেখার ব্যাপারটা খুব ভালো করে শুরু হয়ে গেল, সহজ হয়ে গেল। দক্ষিণ কলকাতায় এসে কার কাছে শিখতে? তখন তো জেঠুর কাছে শিখতাম, শৈলেন দাস আর কি, উনি আমাকে খুবই স্নেহ করতেন, যেহেতু উনি দমদম ক্যান্টনমেন্টে থাকতেন। মায়াদির কাছে আসতাম, কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কাছে আসতাম, এবং নরেন মুখোপাধ্যায়ের কাছে আবার গণসঙ্গীতে ভর্তি হতাম। যেটাই শিখতে চাইতাম না কেন মা কোনোটা বাধা দিতেন না। বললাম মা আমি বিউটিশিয়ান কোর্স করবো, হ্যাঁ কর। কিছুই করিনি, মানে আমি মনে মনে ভাবি কত টাকা মার নষ্ট করেছি, মানে যাতে আমি এনগেজ থাকি, যাতে আমি খুশি থাকি। এই মানে আমার না, এই যে তুমি এত সুন্দর নিজে একাই সাজো, আমি দেখেছি সবসময় তুমি টিপটপ সুন্দর সেজে, বিউটিশিয়ান কোর্সটা নিশ্চয়ই কাজে দিয়েছে। কিছুটা দিয়েছে, কিন্তু মানে যতটা মানে আমি সময় নিয়ে করতে পারতাম সেই সময়টা ওখানে আমি দিইনি। কারণ তখন আমি মানে ভাবছি যে এইটা করবো ওইটা করবো, এদিকে গান করছি, সদ্য কলেজে চাকরি পেয়েছি, তখন মর্নিং কলেজে যেতাম বেলুড়ে, সেখানে পড়াতে যেতাম, মানে সব মিলিয়ে আমার লাইফটাও ছিল তখন একটু ঘাটা টাইপের। আমি বুঝতে পারছি না, আমি কি তখন বিবাহিতাও নই, আমি তখন আনম্যারিডও নই, আমি তখন ডিভোর্সিও নই,
মানে জাস্ট একটা সেপারেটেড, আর সেপারেটেড মহিলাদের তুমি দেখবে, বিশেষ করে তখন আমার বয়স কম এবং তখন আমি একদম কি বলবো, তোমাকে একটা এত স্টানিং সুন্দর বিউটি, দেখতে, স্টানিং বিউটি। এবং আমার মানে অনেকেই ভাবতো যে তাদের বড়দের সাথে হয়তো আমি নিয়ে হাঁটা দেবো, মানে লিফটে একসাথে যদি কারোর হাজব্যান্ড উঠতো, সেখানেও অনেক ফ্ল্যাট বাড়ির অনেকে ভয় পেত যে যদি কিছু করে ফেলে, নিজেকে মানে আমি তো গিল্ট ফিলিং হয় না মনে হতো বাবা? আমার তো মনে হতো আমি একটা পেশেন্ট, মানে আমার মনে হতো যে মানে সবাই আমাকে জাজ করছে, চোখ দিয়ে জাজ করছে। নাহলে আমি তো ঘরের কোণে ছেঁড়া কাপড় পরে কাঁদিনি, আমি যথারীতি সেজেছি, বুঝেছি, বেরিয়েছি, কাজ করছি। ওইটাতে তখন আবার ভাবতো নিশ্চয়ই এ চরিত্র দোষ আছে। আর চরিত্র দোষ দেওয়াটা তো মেয়েদের ক্ষেত্রে সব থেকে সহজ। একমাত্র চরিত্র তো মেয়েদেরই আছে, আর তো মেয়েদেরই কারণ আছে, নেই। না আমাদেরই চরিত্র যায়। আবার আমরা যদি দেখতে ভালো হই, আমরা যদি সেইভাবে নিজেকে প্রেজেন্ট করি, তখন তো তুমি নষ্ট মেয়ে, তুমি তো অনেকের চোখেই নষ্ট মেয়ে। মানে তোমার চা খেতে খেতে তোমাকে নিয়ে আলোচনা করতে ভালো লাগছে, তোমাকে দেখলে সেলফি তুলতে ভালো লাগছে, কিন্তু বরকে পকেটের মধ্যে আটকে রাখবে, তার মানে তোর বড় নষ্ট বর, সেটা কিন্তু ভাবছে না। আমি ভেবে পাই এটা যে মহিলাদের এই মাইন্ডসেটটা কেন, ইনসিকিউরিটি। মানে সে কি তা আমার ছেলে বলে ভালো কথা বলে, আসলে ওটা তোর এটিএম কার্ড। বাচ্চারা কিন্তু অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, ওরা তো অনেক স্মার্ট আমাদের দেখেছে থেকে। অনেক। আর আমাদের জেনারেশনটা একটা না খুব কনফিউজড জেনারেশন। মানে এদিকে দিদিমাকেও দেখেছে শিবরাত্রি করতে সারাক্ষণ মানে উপোস করে থাকতে, তারপর আবার আমরাও আবার জিন্স পরে ঘুরছি, তাই গিয়ে বিভিন্ন জায়গায় রাত্রিবেলা মানে হিপ হপ নাচছি। যেন ভীষণ কনফিউজড একটা জেনারেশন, কোনটা ভালো কোনটা মন্দর মধ্যে আমরা জাঁতা কলে পিষ্ট। সেইটা এই মানে কনফিউজড বলেই কিন্তু আমাদের এত সমস্যা। বিশেষ করে আমি নিজেও কিন্তু খুব কনফিউজড একটা পার্সোনালিটি ছিলাম। এখন আমি নিজেকে অনেক ঠিক করার চেষ্টা করি এবং আমি মনে করি যে আমার জীবনটা প্রতিদিনই আমি চলতে চলতে শিখেছি বা শিখি। প্রতিদিন স্টেজে উঠি আমি শিখি, প্রতিদিন মানুষের সাথে মিশি, নতুন প্রজন্মের সাথে মিশি, সেখান থেকে আমি কিছু শেখার চেষ্টা করি। যে ভুলটা আমি করে এসেছি, সেই আমার দৃষ্টিভঙ্গির ভুল হতে পারে, আমার চলার ভুল হতে পারে, আমি সেখান থেকে শেখার চেষ্টা করব, যাতে আমার বাকি জীবনটা সেই ভুলটা নিয়ে আমাকে এগোতে না হয়। আবার তুমি বিয়ে করলে, হ্যাঁ, সেই বিয়েটা কি করে হলো? ওটা তাই একটা ছোট্ট গান শুনি তোমার। স্যারের কাছে শেখা গান। চণ্ডীদাস মাল বেলুড়ে থাকতেন, খুবই অমায়িক একজন মানুষ, এবং এরা সেই অর্থে আমাদের পশ্চিমবঙ্গ হোক ভারতবর্ষ হোক সেই অর্থে খ্যাতি পাননি, কিন্তু মানে খ্যাতি পাওয়ার মতো যোগ্যতা যথেষ্ট এদের ছিল, কিংবা এরা খ্যাতি চাননি, খ্যাতির পেছনে খ্যাতির মোহে এরা ঘোরেননি। লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দিব না, লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দিব না, লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দিব না। এই গানটা স্যারের কাছেই প্রথম শেখা। চণ্ডীদাস মাল, যিনি মানে নিধুবাবুর গান এবং পুরাতনী গানের প্রায় বলা যেতে পারে একজন স্টলওয়ার্ড মানুষ ছিলেন, এখন পৃথিবীতে নেই। ওনার কাছে যেতাম যখন পণ্যগড়ে থাকতাম, পণ্যগড় থেকে বেলুড়ে ওনার বাড়িতে গিয়ে শিখতাম। এবং আজকে মনে হয় যে চণ্ডীদাস মাল, সুশীল চট্টোপাধ্যায়, শৈলেন দাস, এদের মতো শিক্ষক এবং এদের মতো মানুষ যদি এখনকার দিনে থাকতেন, আমাদের নতুন প্রজন্ম অনেক অনেক বেশি সেখান থেকে অনেক কিছু আহরণ করতে পারত, এটাই মনে হয়। তা স্যারের কাছে যেতাম প্রতি রবিবার করে যেতাম। ওই বলেছে আমি যেহেতু খুব গুডি মেয়ে ছিলাম, যখন থেকে একা প্রফেশনে মানে একা কাজ করতে শুরু করলাম, তখন থেকে এইটুকু বুঝেছিলাম যে আমি যদি সেই কমেন্ট নিয়ে স্টেজে না থাকি, যতটুকুই করি না কেন, আমার বাংলা বাজারে যেসব দাদা দিদিরা আছেন আমাকে এরকম করে আউট করে দেবেন। কারণ যেহেতু আমার আবার একটা স্ট্রং ব্যক্তিত্ব আছে, আমি কর্তাভজা নই, সেখানে ওই জন্য আমাকে অনেকেই পছন্দ করেন না। আর মানে সোজা কথা সোজাভাবে বলে দিই ফাটফাট করে। সেই জন্য মানে ওই তেলটা মাখাতে পারতাম না বা পারি না বলে আমাকে অনেকেই অপছন্দ করে, ভাবে অহংকারী, মানে খুব অ্যাটিটিউড, খুব স্নুটি, এরকম অনেক বদনাম আমার সম্পর্কে আছে। সেই জন্যে আমাকে কথা বলাটা শিখতে হয়েছে। তারপর তো কাজ, এত বছর ধরে কাজ করে করে করে
কথা বলাটা অনেক আয়ত্ত করেছি। প্রথম স্টেজ পারফরমেন্স মানে কোথায় করেছো? প্রথম তো রাজ্য সঙ্গীত একাডেমির ওখানে যখন স্কলার হলাম, ফার্স্ট প্রাইজ পেলাম, ওরাই কিছু ছেলে মেয়েদের সুযোগ দেয়। প্রথম স্টেজ পারফরমেন্স আমার ছিল শিশির মঞ্চে, সেটা আমার ওই প্রথম বিয়ের সময়কার প্রথম দিকে একদম, এবং সেখানে দুটো গান গেয়েছিলাম, খুবই ভালো হয়েছিল। এক সপ্তাহ বাদে স্টেটসম্যানে আমার একটা ছবি বেরিয়েছিল, বাহ, আমার বেরিয়েছিল, এবং আমার সাথে গান গিয়েছিল অনিরুদ্ধ সিংহ, ওর একটা বেরিয়েছিল। কি আনন্দ হয়েছিল ওটা দেখে, যে মানে এই প্রথম কাগজে ছবি বেরোনো, যে মানে এরকম করে হাসছি। আমি তখন চশমা পরতাম, চশমা পরা একটা ছবি, মা আবার সব যত্ন করে করে সব রেখে দিতেন, যে মানে কবে কোথায় পাশ করেছি, কোন কম্পিটিশনে কি হয়েছে, কবে কোথায় ছবি বেরিয়েছে, মার কাছে সব আর্কাইভ করে রাখা থাকতো। তা সেইটা দেখে খুব আনন্দ হচ্ছিল। ওটাই আমার প্রথম মানে স্টেজ পারফরমেন্স বলা যেতে পারে, বড় মঞ্চে, কলকাতার। তারপরে তুমি প্রফেশনালি তো বাইরে বিদেশে দেশে হ্যাঁ, আসলে এখানে ওই যেই প্রশ্নটা তখন উত্তরটা দিতে চাইছিলাম, তা জেঠুর কাছে শিখতাম। জেঠু বলতাম ডক্টর শৈলেন দাসকে, জেঠু বললেন একবার যে একটা সেমিনার হচ্ছে আশুতোষ সেন্টেনারিতে, ওটাতে যেতে হবে। তখন আমি সদ্য নতুন চাকরিতে ঢুকেছি। চাকরিতে আমরা নতুন যারা মানে জয়েন করেছিলাম, আমাদের একটা নিয়ম ছিল, আমরা তো তখন একদম ইয়াং একটা গ্রুপ ঢুকেছিলাম। যদি কম্পিটিটিভ পরীক্ষা হতো, ধরো জয়েন্ট হচ্ছে, ব্যাংকের পরীক্ষা হচ্ছে, রবিবার করে পরীক্ষাগুলো হতো, তুমি যদি তাতে ডিউটি দাও তুমি একটা এক্সট্রা পেমেন্ট পাবে। হ্যাঁ, সেই পেমেন্টের জন্য আমরা সেটা করতাম। তা আমার সেরকম একটা রোববার দিন আমার মনে পড়ে যে জয়েন্টের পরীক্ষা ছিল, আমি বেলুড়ে লালবাবা কলেজে পড়াতাম। সেখানে আমার আছে, তখন জেঠু আমাকে খুব বকলেন, হ্যাঁ ওই টাকার পিছনেই ছোট, আজকে ইন্দিরার ওয়ার্কশপ আছে, এতে আশুতোষ সেন্টেনারিতে, তোরা আসবি না, তোরা খালি গিয়ে ডিউটি দিবি। আর গেলাম না ডিউটিটাতে, জেঠুর কথা শুনে। আমরা তো কেন যাব না এই কথাটাও বলতাম না, উনি বলেছেন তার মানে যাব, ওটাই উচিত। গেলাম সেখানে, আমার গিয়ে আমার বর্তমান স্বামী যিনি দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, তার সাথে আমার আলাপ হলো। তার আগে আমি তার নাম শুনেছি কিছু কিছু ক্ষেত্রে, নাটকের গানের ক্ষেত্রে আলাপ হলো, এবং তারপর আলাপের পরে আস্তে আস্তে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। এবং ততদিনে আমি প্রথম বিয়ে আমার ডিভোর্স হয়ে গেছে, এবং তখন আমরা মনে করলাম যে আমরা তাহলে বিয়ে করতে পারি, কারণ আমরা দুজনেই গান নিয়ে কাজ নিয়ে এবং গান নিয়ে থাকতে চেয়েছিলাম। এই সূত্রে আমি তার থেকে বয়সে অনেক ছোট, এবং আমার বাড়ির থেকে আমার মায়ের কোনো আপত্তি সেরকম ছিল না, বাবার একটু আপত্তি ছিল, কারণ যেহেতু কোনো মধ্যবিত্ত পরিবার, তো পার্মানেন্ট কোনো চাকরি করেন না আমার স্বামী, তিনিও শুধু গানই করেন। এবং নাটকের গান আমাদের সমাজে কতটা কি তখন আমি বুঝিনি, কারণ পরে বুঝেছি দিনের সাথে সাথে যে নাটকের গান অনেকেই বোঝে না, খায় না, মাথায় দেয় বিষয়টা কি, আপনি নাটকের গানে সুর করেন, আপনি নাটকে সুর করেন, এগুলো এখন আমাকে শুনতে হয়। সেই জন্যে বাবার একটু আপত্তি ছিল যে মেয়ে তো ভুলভাল, মানে এই আরেকটা ভুলভাল সম্পর্কে জড়ালো মনে হয়। তার মধ্যে এত বয়স, এত এজ ডিফারেন্স। কিন্তু ঠিক আছে, মা বললেন তুই যদি ভালো থাকিস সেখানেই থাক। আর আমি একটা জিনিস ভেবে নিয়েছিলাম যে যেহেতু আমি একটা মাত্র সন্তান, তো আমার যদি বাচ্চা সন্তানাদি হয়, অন্তত আমার মা বাবা তাকে দেখতে পারবে, মানে তার কোনোদিন ভাতের অভাব হবে না। কারণ আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে শুধু দুজন ফ্রিল্যান্সার, সত্যি খুব। এবং আমি আরেকটা যে বোকার মতো কাজ করলাম, বিয়ের 1 বছরের মধ্যে আমি আমার চাকরিটা ছেড়ে দিলাম, যে অত দূর থেকে আমার আসা যাওয়া করতে হয়। মানে এখন আমার স্টুডেন্টদের আমি বলি কেউ চাকরি ছাড়বে না, মানে আমি কিন্তু সার্ভাইভ করবো কিনা এটা কিন্তু আমি জানতাম না। আজকের এই জায়গায় বসে আমি ক্যামেরার সামনে অনেক কথা বলছি, কিন্তু আমি কিন্তু সার্ভাইভ নাও করতে পারতাম, যেটা অনেক গুণী মানুষের আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে হয়েছে। একদমই তাই। কিন্তু যেহেতু বাস্তব বুদ্ধির অভাব ছিল, এবং বাড়িতে আমার বাবা মা যেহেতু একটা স্ট্রং ফিনান্সিয়াল সাপোর্ট ছিল, সেজন্য আমি এটা নিয়ে কখনো চিন্তাই করিনি। আজকের দিনে দাঁড়িয়ে থাকলে কিন্তু আমি এই বিয়েটা করতাম না। মানে আমি আবেগে ভেসে যাওয়া একটা মানুষ। কিন্তু ওই তো থেকে শিখতে হয়, এবং তোমাদের থেকে আমরা শিখছি, আমাদের থেকে আমাদের পরের জেনারেশন শিখবে। দিনের শেষে এই যে এখন আমাদের ছেলে মেয়েদের ধরো অনেক সময় অনেক সম্পর্ক হয়, কিন্তু তারা খুব সহজে মুভ অন করে যায়, তারা কিন্তু চট করে বিয়েতে যায় না। কারণ তুমি দিনের শেষে প্রথম কথা তোমাদের একটা রুচির মিল থাকতে হবে, তুমি যে কাজ করছো তোমার একটা ফিনান্সিয়াল সাপোর্ট চাই, না হলে তুমি মানে যে কোনো কাজেই কিন্তু তোমার অর্থনৈতিক জোরটা খুব প্রয়োজন।
সে তুমি নাচ করো, তুমি গান করো, তুমি কবিতা বলো, তুমি সাহিত্য করো, তুমি বিজনেস করো, তোমাকে যদি সংসার চালানোর কথাও ভাবতে হয়, তারপর নিজের কাজের কথা ভাবতে হয়, তখন দুটো মিলে এবং আস্তে আস্তে সংসার বড় হচ্ছে, সেখানে কিন্তু তোমার তখন খুবই একটা স্ট্রেস এসে যাবে। কিন্তু আমরা যেহেতু, বিশেষ করে আমি ভীষণই ইমোশনাল ফুল একটি মানুষ, হ্যাঁ, মানে এই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো সেখানে খুব সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া প্রত্যেকটি ছেলে মেয়ের উচিত। মানে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় বেঁচে গেছে বলেই যে আরেকজন কেউ বাঁচবে, সেটা কিন্তু ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের ওই বলি ঈশ্বরের কৃপা, মায়ের পুণ্যফল, আর আমার নিজের, আমি প্রচণ্ড পরিশ্রমী মানুষ, আমার পরিশ্রম আর সততা, আমি সারাদিন কাজ করি। এই আজকে আমার যে মেয়েটি আমার বাড়িতে থাকে, সেও বলছে দিদি সারা রাত আমেরিকা থেকে এলো, সারা রাত জার্নি করে পরের দিন সকালে এসে স্নান ফান করে কাজে বেরিয়ে গেল। আমার এতগুলো ব্রাঞ্চ স্টুডেন্ট। তোমার ছেলেকে তো তুমি একদম সময় দাওনি প্রায়। না, আমার ছেলে সময় পেয়েছে আমার, কিন্তু আমার মা বাবার কাছেও প্রচুর থাকতো। তার বাইরে আমার তো কোনো বন্ধু বান্ধব নেই স্বরলিপি। আমার বন্ধু বলতে আমার বাবা মা ছিলেন, মা বিশেষ করে খুব বন্ধু ছিলেন, আমার সন্তান আমার খুব বন্ধু, আমার স্টুডেন্টরা আমার বন্ধু। আমি কোনো পার্টিতে যাই না, আমি কোনো, আমার খুব বন্ধু বান্ধবদের খুব ক্লোজ যেমন দু একজন আছে, তাদের পার্টিতে গেলেও আমি কেঁদে কোকিয়ে সিন্ডারেলার মতো 11টার মধ্যে বাড়ি চলে আসি। হ্যাঁ, এবং আমি প্রথম দিকে আমাকে অনেক সময় অনেকে আমার কলিগরা বলতো পার্টিতে যেতে হয়, পার্টিতে গেলে কানেকশানস বাড়ে, এবার আমি বলে দেখেছি ওটা ফালতু, আমার ওই কানেকশান নেওয়ার মতো ক্ষমতা নেই। অনেকে যেমন ধুলো ধরলেও সোনা হয়, আমি সোনা ধরলে সেটা ধুলো হয়ে যাবে, তাহলে বেকার কেন আমি সেখানে সময় নষ্ট করবে। তার থেকে আমি বাড়িতে এসে আমার ছেলের সাথে সিনেমা দেখবো, গান শুনবো, বেরোবো, বই পড়বো, নিজেকে আমি আরও বেশি গ্রুম করব। সেই জন্য আমি ছেলেকে প্রচুর সময় ছোটোবেলাতেও দিয়েছি, স্টিল নাও দিই। আমার যার সাথে ভালো লাগে সময় কাটাতে, আমি সেই জোনগুলোই এখন আঁকড়ে আঁকড়ে ধরি। মা চলে গেছে, মায়ের সাথে সময় কাটানো অনেক হয়নি, মা পথের দিকে তাকিয়ে বসে থাকতো, আমি বললাম কাজে ব্যস্ত। এখন মনে হয় কেন আর একটু সময় দিই, কারণ তিনি তো চলে গেছেন। কিন্তু সেই জন্য ছেলে যখন বাইরে চলে যাবে, হয়তো শিগগিরই সে বাইরে পড়াশোনা করতে বা কাজের জন্য সে চলে যাবে, সে তার মতো করে আমার পাশে থাকো, কিন্তু সে এইটুকু জানে তার মা কিন্তু মৃত্যু তার পাশে স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। না, আমি সংসারে প্রচুর সময় দিয়েছি বা দিই। আমি যখন বিদেশে যাই, আমি তখন বাড়ির সমস্ত কিছু কিনে রেখে যাই। 15 দিন 20 দিন থাকি না, তোমার ধরো মাসকাবারি যাকে আমরা বলি, এভরিথিং কেনা থাকে, আর পুরো ফ্যামিলিটাই চলে আমার কাঁধে ভর দিয়ে। অর্গানাইজড এখন হয়েছে, আগে ছিলাম না। আচ্ছা, এখন হয়েছি, সময় এবং দায়িত্ব আমাকে সেটাকে, আর আমি দায়িত্ব ছেড়ে পালাই না। অনেকে যেমন বিভিন্ন বড় বড় কথা বলে, মুখোশিতে বড় বড় কথা বলে দায়িত্ব ছেড়ে পালিয়ে যায়, আমি দায়িত্ব ছেড়ে পালাই না। এটা হয়তো আমি মায়ের কাছ থেকে ইনহেরিট করেছি, এবং আমার সংসার পুরো আমার কাঁধে ভর দিয়ে চলে, আক্ষরিক অর্থে, মানে ফিনান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি। দেখো সব মেয়েদেরই সংসারের সব দায়িত্বটাই প্রায় নিতে হয়, সে কাজ করুক বা বর থাকুক না থাকুক, সে সিঙ্গেল থাকুক আর যাই থাকুক, মানে এটা একটা। এবার তুমি তোমার ছেলেকে কিভাবে, কারণ একটা ছেলেকে তৈরি করা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় একটা ভীষণ কঠিন কাজ। আমার যেটা মনে হয়, টিনেজার ছেলের যে তখন তাদের যে, এখন আর টিনেজার নেই, হ্যাঁ, কিন্তু টিনেজার যখন ছিল তখন ওর মধ্যে অনেক সমস্যা কিছু কিছু ছিল, বিশেষ করে বাবা মায়ের সম্পর্ক খারাপ, বাবা মায়ের সম্পর্ক। একটা জিনিস, আমি যখন আমি যখন বিয়ে করেছিলাম দেবজিৎ বন্দ্যোপাধ্যায়কে, আমার ছেলে সুন্দর করে দেখায় যে আমি তখন ছিলাম সুন্দরী, গুণী, শিক্ষিতা, অবস্থাপন্ন ঘরের একটা মেয়ে, জিরো, মানে কাজের দিক থেকে জিরো, মানে পারফরমেন্সের দিক থেকে, প্রফেশনাল ফিল্ডে, এই ফিল্ডে আমার স্বামীর জায়গা ছিল 10। আমি আস্তে 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 উন্নতি করতে করতে আজকে আমি হয়তো 1000 হয়ে গেছি, আমার স্বামী কিন্তু সেই 10এই দাঁড়িয়ে আছে। এইখান থেকে যে মেল ইগো, সেই ইগোগুলো আমার সন্তান দেখেছে, এই যে ইগো ক্ল্যাশ। আমি যেহেতু খুব খুব সাবমিসিভ একটা মানুষ, হ্যাঁ, আমি কিন্তু কখনোই সেগুলো নিয়ে কোনো সমস্যা করিনি, বা আমি চেষ্টা করেছি সব জায়গায় যাতে দুজনে, মানে পরে যখন আমার গ্লোবালি একটা পরিচিতি হলো বিদেশে, সমস্ত বিদেশে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু মেল ইগো না একটা সাংঘাতিক। মানে তিনি বোধহয় এটাতে কোনোদিন প্রোটেস্টও করেননি, যে যখন সবাই বলতে শুরু করলো যে তোমার আজকে এই জায়গায় যাওয়ার পিছনে তারই দায়িত্ব। হ্যাঁ, এখন বাইরে অনেকে বলে, এটা নিয়ে উনি কখনো প্রোটেস্ট না, উনি কোনোদিন প্রোটেস্ট করেন, উনি সেটাকে সমর্থন করে, মানে ভালোবাসেন। কিন্তু ধরো একটা মানুষ
আমার কথা হচ্ছে যে হচ্ছে আমার জন্য যদি কেউ করে, সেও এই পারফরমেন্সে প্রফেশনে আছে, তাহলে সে আগে তো নিজেরটা করবে। কারণ প্রত্যেকটা মানুষ দিনের শেষে নিজেকে সব থেকে ভালোবাসে। একদম। হ্যাঁ, আমি আমার স্কিল, আমি বলছি না যে আমার স্বামী গুণী নন, আমার স্বামী তার নিজের সাবজেক্টে যথেষ্ট দখল আছে, কিন্তু তার তার যেহেতু মেল ইগোটা খুব সাংঘাতিক এবং সেটা তোমার মুখোশের আড়ালে লুকিয়ে থাকে। এখনকার শিক্ষিত সমাজে তুমি বুঝবে না যে কার কোথায় ইগো হার্ট হচ্ছে। আর যারা যারা একটু নার্সিসিস্ট পার্সোনালিটি, যে নিজেকে ছাড়া কিচ্ছু দেখে না, আমি ভালো, আমি সব থেকে সুন্দর, আমি সব থেকে ভালো গান করি, আমি সব থেকে ভালো লিখি, আমি অভিনয় করি, আমি ছবি বানাতে পারি, আমি 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 তোমাকে কিন্তু এটা ভুললে চলবে না যে তোমার চারপাশে যারা প্রফেশন করছে প্রত্যেকেরই কিছু না কিছু গুণ আছে, নাহলে তাদের কিন্তু মানুষজন টিকিট কেটে নিয়ে যেত না। কিন্তু এই আমি আমি আমির মধ্যে থাকলে তুমি আস্তে আস্তে কিন্তু সেই আমির কবরে ডুবতে শুরু করছো। আর পাশে যে মানুষটা তোমার আছে সে কিন্তু আমি আমি করে না, সে কিন্তু বুদ্ধি দিয়ে, খাটনি দিয়ে, স্কিল দিয়ে সারা পৃথিবীতে তোমার যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজের জায়গাটা করতে চেষ্টা করছে, এবং তার সাথে অন্যদেরও হাত বাড়িয়ে বাড়িয়ে ডাকছে সাথে চলো। কেউ যদি সাথে চলতে না পেরে পিছিয়ে পড়ে, সেটা তার দায়, একদম, সেটা অন্যের দায় নয়। একদম। কারণ পুরুষ মানুষরা এটাই ভেবে থাকেন যে আমি এখান দিয়ে যাব, আমার স্ত্রী আমার পিছন পিছন যাবে, সাথে সাথে ছাপটাও কিন্তু সে পছন্দ করে না বালির সাথে সাথে। আর ছাপটা যদি এগিয়ে যায়, ব্যাস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আমার ছেলে সেটা দেখে বড় হয়েছে। আমার ছেলে সবসময় দেখেছে যে বাবা তার প্রচণ্ড রাগী একজন মানুষ এবং ডমিনেটিং একজন মানুষ, সেটা দেখে সে বড় হয়েছে, সেখান থেকে সে অনেক শিক্ষা নিয়েছে। আর মা প্রচণ্ড সাবমিসিভ, সময়ের সাথে সাথে মায়েরও দুটো একটা মুখ খুলেছে, কতদিন তুমি চুপ করে থাকবে। সেই জন্য কিন্তু তাকে সেই সময় ফিট করা হতো যে মা যাচ্ছে কাজে যাচ্ছে, দেখ কোথায় আড্ডা মারতে যাচ্ছে, কিন্তু সেগুলো সে বিশ্বাস করেনি। আজকে এখানেই আমার ঈশ্বরের কৃপা, এবং আমার মনে হয় যে আমার ছেলের দিনে এখনো বলবো না, এখনো সেই সময় আসেনি যে আমার জয় বলি, কারণ আমার ছেলে এখনো কিন্তু নিজের জায়গাটা খুঁজে পাক, নিজের জীবনটা যাপন করুক সুন্দরভাবে। আমি শুধু একটা জিনিসই বলেছি, বাবা মায়ের ভুল থেকে নিজের জীবনে। আর একটা হচ্ছে যদি তার কোনো সঙ্গী বা সঙ্গিনী হয়, সে যেন তাকেও সেইভাবেই সম্মানটা দিতে। সেটা বলেছি সবসময়। সে দেখেছে, সে তো এখনকার ছেলে, সে বুদ্ধিমান, সে অনেক খোলা মনের ছেলে, আর সে অনেকটাই আমার মতো এবং আমার মায়ের মতো। থ্যাংক গড সেটা, যে মানে তার মধ্যে এই ফলস ইগো, ফলস ভ্যানিটিগুলো নেই বলবো না, কম। আর সেটাকে বুদ্ধি দিয়ে বিচার করে দেখি। আমার মধ্যে, সবার মধ্যে আমাদের দেখো নার্সিসিজম আছে, ইগো আছে, কিন্তু আমি নিজেকে সেভাবেই বিচার করি যে আমি যদি ভুলও করি, একটা ভুল কিছু বললাম, আমি আমার স্টুডেন্টের কাছেও বলি যে দেখ আমার এটা বলা উচিত হয়নি, খুব সরি রে, কিছু দুঃখ পাস না। কারণ তুমি যে ভুল স্বীকার করে সেই কিন্তু বড় হয়। আর আমরা মানুষ, দোষে গুণে আমরা মানুষ দিনের শেষে, সুতরাং ভুল হতেই পারে, কিন্তু তুমি সেটা রিয়ালাইজ করে পথ চলো এবং সেটা একটা ক্ষমা চাও, বা ভুল হয়ে গেছে তুমি তোমার মতো করে বলো সেটা। কিন্তু আমার কোনোদিন কোনো ভুল হয়নি, আমি পারফেক্ট, আমার একটা গড কমপ্লেক্স আছে, তার মানে তুমি ধীরে 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 তার মধ্যে তুমি ডুবে যাবে। জগৎ সংসার এখন যা কঠিন, আমি ঘরে বসে থাকবো আর আমাকে সবাই এসে খাতির করে নিয়ে যাবে, সেটা হয় না, একদমই হয় না। এবং আমাকেও ধরো প্রথম কাজ করতে বেরোতে হয়েছে আমার মানে ফ্যামিলির দিকে তাকিয়ে, না হলে আমি আমার এটিএমকে বাড়িতে ইউজ করতাম, শাড়ি কিনতাম, গয়না কিনতাম, বিদেশে ঘুরতে যেতাম বছরে 2বার, কোনো ব্যাপার ছিল না। এই পঞ্চকবির গান মোটামুটি তুমি যবে থেকে প্রোগ্রাম করছো, একটা মোটামুটি একটা পরিচিতি হয়েছে, তো এইটা তোমার মাথায় কি করে এলো যে তুমি এই ধরনের অনুষ্ঠানই করবে? ছোটোর থেকে যেহেতু কৃষ্ণাদি, মঞ্জুদি, সুশীলবাবু এদের কাছে গান শিখেছি, তার সাথে সাথে রবীন্দ্রনাথের গান শিখেছি, অন্যান্য বিষয় শিখেছি, এবং ভালো গাইতে পারি কাব্যগীতি। কিন্তু আমার প্রথম পরিচিতি শ্রোতাদের কাছে বেশি হয়েছিল নাটকের গানের ঋদ্ধি হিসেবে, যেহেতু জুটি বেঁধে কাজ করতাম। যখন তারপরে আমি মনে হলো যে আমি বাড়িতে অনেক রকম কথা শুনতাম যে আমার কোনো যোগ্যতা নেই, আমার স্টেজে ওঠার যোগ্যতা নেই, আমি শুধু আমার হাজব্যান্ডের হাত ধরে উঠেছি বলেই আমি আজকে স্টেজে উঠতে পেরেছি, না হলে আমার কিসের যোগ্যতা। এইটা তোমার একটা আত্মসম্মান বোধ থাকলে তোমার মনে হবে যে এই কথাটাকে তোমার খণ্ডন করা দরকার। সেইখান থেকে আমি এটা ভেবেছিলাম যে আমি আমার এতগুলো বিষয়ে জানি, এবং শুধু তো এখানে রবীন্দ্রনাথের গান আর কাজী নজরুল ইসলামের গান সবাই করে থাকেন, বাকি গানগুলো আমার গুরুদের মৃত্যুর পরে খুব একটা
আর কিন্তু শোনা যায় না। কেউ কেউ করে থাকেন, কিন্তু তাদের একটু পুরনো স্টাইল, যার জন্য নতুন প্রজন্ম সেটাকে শুনছে না। এই জায়গাটা থেকে ধরে আমি রিভাইভ করার চেষ্টা করি। এইখানে আমি প্রথম নামটা দিলাম পঞ্চকবির গান, 5 জন কবি, যে রবীন্দ্রনাথের সমসাময়িক যেসব মানুষরা ছিলেন, যাদের গান আমরা ছোটোবেলার থেকে শুনেছি, কিন্তু পরের দিকে একটু হারিয়ে যেতে বসেছে, এবং তার সাথে আমি আমার এই মেধা এবং পড়াশোনাটাকে মেশালাম। আমি তাদের সম্পর্কে পড়াশোনা করতে শুরু করলাম, প্রত্যেকটা গান নিয়ে, গানের ব্যাকগ্রাউন্ড নিয়ে, এবং সেখান থেকে প্রথম কাজটা সহজ ছিল না, আমি জানতাম না আমি কোথায় দাঁড়াবো। প্রথম অনুষ্ঠানটি যখন হলো, নিজেই করলাম, কিছু বন্ধু বান্ধবরা হেল্প করলো জিডি বিড়লা সভাঘরে। তখন বেশি দাম ছিল না জিডি বিড়লা, এটা 2013-তে, এবং অনুষ্ঠানটা খুব হিট হলো। কারণ এই প্রত্যেকটা গান বলছি, এমনিতেই আমার গানের কিন্তু মানুষজন শুনতে ভালোবাসতেন। সেখানে আমি আমার অনুষ্ঠানে নিজেই অ্যাঙ্কারিং করি, মূলত নিজেই গল্পগুলো বলে বলে সেই গানগুলো করছি। আমি ভাবতাম প্রথম দিকে যে এত বকবক করছি, গানগুলো কি শুনবে লোকে? তারপর দেখলাম মানুষজন, সেটাই শ্রোতারা বলেন যে আপনি যে এত সুন্দর করে গল্পগুলো বলেন না, সেটা শুনতে খুব ভালো লাগে। এবং এই যে আস্তে আস্তে মার্কেটে তোমার পরিচিতি হতে শুরু করলো পঞ্চকবির গান, এই ব্র্যান্ডিংটা দিয়ে। এবং তারপরে দেখলাম আরও বহু শিল্পী এখন কিন্তু এটা করেন, বললে ভালো। আমাকে অনেকে বলেন উনি ভুল করছেন, উনি ঠিক করছেন না। আমি বললাম আমার মাথায় তো ভুবনের ভার নয়, যার ভালো লাগবে শ্রোতা সেটা শুনবে। যে শ্রোতার মনে হবে যে ওনারটা ভালো লাগছে না, শুনবে না, কিন্তু তবুও তো করছে। দরজাটা যে বন্ধ ছিল, মনোপলি করা ছিল, একটা সাবজেক্টগুলো একটা মনোপলি করে রাখার একটা টেন্ডেন্সি আছে পশ্চিমবঙ্গে, এটাও একটা ইনসিকিউরিটি। যেহেতু আমি পশ্চিমবঙ্গের শিল্পী, আমি পশ্চিমবঙ্গটাই ধরবো, কারণ আমি তো বম্বের আর্টিস্ট নই। এই যে আমার কক্ষিগত করে রাখবো, আমি ছাড়া আর কেউ জানবে না, আমি ছাড়া আর কেউ করবে না। আস্তে আস্তে শিল্পীদের বয়স বাড়ছে, গলার মধ্যে বয়সের ভার আসছে, শরীর অশক্ত হচ্ছে, এক একটা জায়গা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এবং যার জন্য এই যে আমার ধরো এত স্টুডেন্ট, এই যে আমি তাদের দিয়ে এত পারফরমেন্স করাই, আমার প্রধান লক্ষ্য থাকে প্রথম কথা যারা আমার এখানে ভালো স্টুডেন্ট তাদের একটা স্টেজ দেওয়া, দ্বিতীয় কথা তাদের মাধ্যমে এটা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তো তোমার নন ইন্ডিয়ান স্টুডেন্ট কতজন আছে, বিদেশি স্টুডেন্ট? বিদেশি স্টুডেন্ট আছে, যখন বিদেশে যাই ইউনিভার্সিটিতে কিছু কিছু লেকচার ডেমনস্ট্রেশন করতে হয়, ওখানে ওরা শেখে, কিন্তু ওগুলো সমস্তই ওয়ার্কশপ ভিত্তিতে, মানে ওরা রেগুলার স্টুডেন্ট কেউ নয়। আর যেহেতু মানে আমার এই যে পরিবার পুরোটাই তো আমার বাবা মার ব্যাকআপ এবং আমার কাঁধে ভর দিয়ে চলেছে, সেই জন্য আমাকে বিদেশে প্রচুর কাজ করতে হয় গিয়ে। কারণ ওখানে ধরো আমার অনেক স্টুডেন্ট, বাঙালি স্টুডেন্ট আছে, কিছুটা হয়তো নন বেঙ্গলি আছে, কিছুটা নন ইন্ডিয়ান আছে। ওরা ওয়ার্কশপ করলো কি কোনো ইউনিভার্সিটিতে লেকচারের একটা ব্যবস্থা করলো, তখন যাই ওদের ওখানে গিয়ে তখন ক্লাসটা নিয়ে আবার চলে আসি। এই করে করে শীঘ্র একটা ইউকেতেও শুরু হচ্ছে এরকম। বাহ, ভালো। আর আমার যেটা প্রশ্ন, যে সবাই বলে যে ডিএল রায়, অতুল প্রসাদের গান খুব কঠিন, তো তুমি তাদেরকে বোঝাও কি করে, তাদের মানে এই কঠিন ব্যাপারটাকে সহজ করে আমাদেরকে যদি একটা ওরকম ভাবে ডেমনস্ট্রেট করো? সবকিছুই কঠিন, আবার সবকিছুই সহজ। তুমি একটা গান যদি যেরকম ভাবে বোঝাও, যদি ডেমনস্ট্রেট করে। আচ্ছা, আমি একটা গান করছি দ্বিজেন্দ্রলালের, মানে 2 লাইন করে করেই করছি, বেশি তো সময় নেই। এটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের পাশানি নাটকের গান। কারণ দ্বিজেন্দ্রলাল রায় বেসিক গান লিখেছিলেন, পরের দিকে ওনার মানে একটা ট্রান্সফরমেশন হয় লাইফের। স্ত্রী মারা যাওয়ার পরে উনি এমনিতে ছিলেন হচ্ছে সেটেলমেন্ট অফিসার, মানে বিদেশি সরকারের অধীনে। উনি তখন তার নিজের গানগুলো সমস্ত নিজের নাটকে ব্যবহার করতে শুরু করেন। এমনি এই গানটি খুব পরিচিত গান, আমরা এমনি এসে ভেসে যাই। অনেকেই গানটি করেন এখন, কেউ কেউ লয় ঝুলিয়ে খুব রাবীন্দ্রিকভাবে করেন, কিন্তু যেহেতু এটা নাচের গান, স্বর্গের অপ্সরীরা এসে একসাথে নাচছে। নাচের গানে সবসময় একটা ফিক্সড লয় হয়, খুব মানে তোমরা যেহেতু নাচ জানো তুমি বলতে পারবে, খুব স্লো হয় না, খুব স্পিডিও হয় না। এটা স্পিডটা হচ্ছে এরকম, আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন, হাসির মতন, কুসুম গন্ধ রাশির মতন। এই তো গেল, স্বর্গ থেকে অপ্সরীরা আসছে। সেকেন্ড লাইনটা, আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, সিঁড়ি দিয়ে দেখো ধাপে 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 নামছে। এই যে তুমি যদি লেখাটা পড়ো, প্রথম কথা দ্বিজেন্দ্রলালের জীবন সম্পর্কে জানো, দ্বিতীয় কথা তুমি যদি নাটকটা পড়ো তাহলে তুমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা জানবে। বেশিরভাগই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা না জেনেই গানটা গানের মতো করে গেয়ে দিই।
এই যে আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী। একটু গলায় মানে যদি একটু ক্লাসিক্যাল ট্রেন্ড হয় এই সব গানগুলো একটু ভালো লাগে, মানে ফ্ল্যাট গান এগুলো নয়। কিন্তু এখন তো যে যা পারে যা ইচ্ছাই তাই করে। আমরা যারা ছোটবেলা থেকে ভালো গান শুনে বড় হয়েছি, আমরা ভালো গান তো এখন শোনাই না, যায় না। আমরা হয়তো ইউটিউব খুলে যেটাই হাতের কাছে পড়লো সেটা শুনি না। আমরা ভালো, আমাকে তো বলি স্টুডেন্টদেরও যে যেটা আমাকে বলবে কার গান কোনটা শুনবে, আমি বলে দেবো কার গান শুনবে। তুমি এখন যদি আমাদের দর্শকদের বলো যে কি গান শুনবে, মানে যারা গান শুনতে চায় বা শিখতে চায়, কারণ তুমি যদি বলো যে এই এদের গান শোনো বা তোমার এই জায়গায় গানগুলো আছে এগুলো ইউটিউব চ্যানেলে, এমনিতে ইউটিউব চ্যানেলে তো গান আমার তা শুনতেই পারে। আমি শুধু বলবো যে যারা পুরনো শিল্পী ছিলেন তাদের গান শোনাটা খুব জরুরি, কারণ তারা খুব মানে ঠিকঠাক করে গানটা গাইতেন। ওই আমার মানে যা ইচ্ছা হবে আমি তাই করব, ফিউশন করে কনফিউশনের সৃষ্টি করব, তারা সেটা করতেন না। ইভেন আমার মনে হয় যে রবীন্দ্রনাথের গানে যদি আমরা সুচিত্রা দি, রমা মণ্ডল, প্রমিতা দি গাই, ওরকম অর্থোডক্স হয়ে তো আমি গাইতে বলছি না, ডেলিভারিটা মডার্ন হোক, কিন্তু ফলোটা ওনাদের গাওয়াটা, স্বাগতা লক্ষ্মী দি তাঁদের গান ফলো করাটা অনেক জরুরি। তেমনি আমাদের বিষয়ে দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্ত সেনের বিষয়ে মঞ্জু গুপ্তের গান, পাহাড়ি সান্যালের গান, সন্তোষ সেনগুপ্তের গান, আমার গান, এগুলো ফলো করলে কি হচ্ছে, তুমি যুগের সঙ্গে জিনিসটাকে সাজুজ্য নিয়ে চলতে পারবে। আমি কিন্তু কৃষ্ণাদির গানটা বললাম না, কারণ কৃষ্ণাদি কথা বলতেন দাঁত চিপে চিপে, ওনার গানের মধ্যেও একটা ধাক্কা মারা, যেমন এইটা গাইলাম তো আমরা অরুণ, উনি গাইবেন, উনি শিখেছেন আমরা অরুণ কনক কিরণে ছড়িয়া, এই ধাক্কাগুলো কেন? ধাক্কাগুলো তো প্রয়োজন নেই, আমি তো নর্মালভাবে কথা বলছি। দ্বিজেন্দ্রলালের নিজের গলার গান আমার কাছে আছে, সেখানে উনি কোনোদিন ধাক্কা মারেননি, রবীন্দ্রনাথ কোনোদিন দাঁত চিপে গাননি। হ্যাঁ, এগুলো কিন্তু সমস্ত এটা ছেলে মেয়েদেরও দোষ নেই, এটা কিন্তু ইনস্টিটিউট থেকে করা হয়েছে। হয়তো আমি দাঁত চিপে গাই, আমারটা ফলো করতে করতে তারা এটা করেছে। সেই জন্য নিজের গান সুরটা ঠিক রেখে সঠিকভাবে প্রেজেন্টেশন করাটাই হচ্ছে আসল। আমি খুব পুরনো দিনের মানুষদের গান শুনি, বর্তমানকালেও আমি একজন দুজন শিল্পীর গান শুনি। আমি জানি না তাদের নাম বলাটা খুব ঠিক হবে কিনা, বলতেই পারি, আমার কোনো অসুবিধা না। আমার যেমন পিউয়ের গান খুব ভালো লাগে, পিউ মুখার্জি, ওর গান আমি খুব শুনি। আমার মধুবন্তী বাগচির গান খুব ভালো লাগে। আমি এই দুজনের গান খুব শুনি। আমার খুব মানে ফ্ললেস এবং খুব মেজাজ নিয়ে গাওয়া এবং খুব ঠিকঠাক লাগে। মানে সেই জন্যে বলি যে সব ভুলভালের মধ্যেও কিন্তু কেউ কেউ ঠিকঠাক আছেন, শুধু তোমাকে খুঁজে নিতে হবে, ওই খ্যাপা খুঁজে পেরে পরশ পাথরের মতো, যে কোনটা ঠিক কোনটা ভুল। একদম তাই। আর তোমার যদি কেউ ছাত্রী বা ছাত্র হতে চায় তোমার ইনস্টিটিউটে, তারা কি করে যোগাযোগ করবে তোমার সঙ্গে? আমার পেজ আছে, পেজে ওখানে ফোন নাম্বার দেওয়া থাকে, সেখানে যোগাযোগ করলে আমার টিম যোগাযোগ করে নেবে। আর আমি খুবই মানে সহজ সরল মাটির কাছাকাছি একটি মানুষ, আমার ওসব মানে অরা ঠরা নেই। আমি মনে করি আমাদের দেশে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছাড়া কেউ সেলিব্রিটি নন, আমরা শুধু কাজ করি ভাই। আমাকে চারজন এসে যদি জিজ্ঞেস করে দিদি কবে অনুষ্ঠান, গান খুব ভালো লাগে, সেটাই আমার কাছে অনেক পাওনা, কারণ ওনারাই আমাদের রাখেন। আমাকে যারাই ফোন করেন না কেন আমি ফোন ধরি, ফোন না ধরলে ফোন ব্যাক করি, মেসেজ করলে মেসেজের উত্তর দিই। সুতরাং আমার কাছে রিচ করাটা খুব সহজ। এই যে তোমার এখন নতুন অনুষ্ঠান হলো কিছুদিন আগে, কবিগণের কত কথা, তো এইটার অপেরা তুমি বলেছো ব্যাপারটা, এটা একটু যদি দর্শকদের জন্য বোঝাও। আসলে সেই অপেরা আমরা প্রথম মানে আমি পড়েছিলাম, যতীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন ঠাকুর বাড়িতে। সেই মানে অপেরা তো এটা একটা ডান্স থিয়েটার ফরম্যাটের অপেরা, মানে নাটকের গানে অনেক ভালো ভালো গান আছে, সেই গানগুলো নতুন প্রজন্ম যাতে গাইতে পারে। আমি একটা কথা বলেছি যে আমি কোনো কিছু মনোপলি করে রাখি না, যে আমার সম্পত্তি, আমার পৈতৃক সম্পত্তি সব দরজা বন্ধ থাকবে। এবং এখানেও আমার যে ব্যক্তিগত যে কনফ্লিক্ট, সেখানেও এটাও একটা কনফ্লিক্টের কারণ। হ্যাঁ, যে আমার কথা হচ্ছে ছেলেমেয়েরা শিখুক, নতুন ভয়েস আসুক, নতুন ভয়েসে গানগুলো আরও ছড়িয়ে পড়ুক দিক বিদিক, তাদের মাধ্যমে আমি বেঁচে থাকবো, আমরা বেঁচে থাকবো। সেইখান থেকে আমি এটা অপেরা করে, এবং অপেরা বলতে নিজেই অভিনয় করছো, নিজেই গান গাইছো, নিজেই মানে তার সাথে নাচ করছো, এবং সেটা কিন্তু খুব কঠিন। এবং আমার স্টুডেন্টদের মধ্যে এমন অনেকে আছে যে যারা হয়তো 10 বছর 20 বছর গান থেকে চলে গেছিলো, তারা আবার পুরোদমে ফিরে এসেছে। এই যে আমি তাদের একটা স্টেজ করে দিলাম বিভিন্ন জায়গাতে,
তারা স্টেজ পাচ্ছে, তারা গান গাইছে আমার সাথে। তার সাথে বাইরের আমার বন্ধুরাও আছে, কুনিনিকা আছে, রিচা আছে, দেবদূত আছে, দেবশঙ্কর দা আছেন। সেই একটা কম্বিনেশন মতন করে, যেমন আগেকার দিনে হতো কম্বিনেশন নাইট, সেরকম করে আমরা এই অনুষ্ঠানটি করছি এবং এটা প্রচণ্ড জনপ্রিয় হয়েছে, প্রচণ্ড সাড়া পড়েছে। কিন্তু এটা প্রচুর রিহার্সাল করতে হয়, কারণ অত সহজ নয় জিনিসটা। সেইটা এখন আমি বিদেশেও করলাম, কয়েকদিন আগে ইংল্যান্ডে গেলাম, ওদের একটা বড় অনুষ্ঠানে ওদের ডিরেকশন দিলাম। মানে আমার বাইরের স্টুডেন্টরাও এগুলো এখন করতে খুব আগ্রহী। তারা যখন করছি, সামনে আমার আরেকটা জায়গায় যাবো, এনএবিসি যাবো, সেখানেও আমি হয়তো বা এটা করবো। মানে এইভাবেই আমি কাজগুলো এখন ডিরেক্টোরিয়াল কাজটা অনেকটাই করছি। তবে ইন্ডিয়ান এম্বাসির সাথে কাজ করছি। শীঘ্রই একটা অ্যাওয়ার্ড পেলাম তোমার হাউস অফ লর্ডস থেকে, ইংল্যান্ডে, পঞ্চকবির গানের পায়োনিয়ার আর্টিস্ট আর রিসার্চার হিসেবে। মানে এইগুলো কি হয়, এগুলো মনকে একটু খুশি দেয় যে আমি সঠিক পথে চলছি বা ঠিক পথে চলছি। আর মানে ভালো কাজ করলে তার ফল ভালোই হয়, আমি এটা বিশ্বাস করি। আমি মানে তোমাকে দেখে তো অন্তত আমি, আমার দর্শকরা এটাই বিশ্বাস করবে। দেখো, আমি একটা কথা বলতে পারি যে আমি যখন সারভাইভ করেছি, আমার সারভাইভ না করার সব মানে অবস্থা ছিল, পরিস্থিতি থেকে সেখান থেকে বেরিয়ে এসে আমি আমার কাজের মধ্যে দিয়ে আমি আমার সন্তানকে নিয়ে যেভাবে সারভাইভ করেছি বা করছি, আমার মনে হয় যে মনে যদি সাহস আনো, সততা থাকে এবং তুমি যদি কাজের প্রতি একনিষ্ঠ থাকো, সেখানে কোনো দ্বিচারিতা করলে, আজকে মিথ্যে কথা বলে যাচ্ছি না, কালকে মিথ্যে কথা করছি না, এগুলোও দেখা যায়, ছাত্রীদের মধ্যে দেখি। সেটা করলে চলবে না। যেটাই থাকো, যতটুকুই থাকো, কমিটমেন্ট যদি তোমার ভ্যালু থাকে, তোমার মাথায় কিন্তু পাশে এসে ঠিক কোথার থেকে কেউ এসে দাঁড়িয়ে পড়বে বা স্বয়ং ঈশ্বর তোমাকে পথ দেখাবেন। আমি এটা আজও মনে করি এবং আমি আজও মনে করি সমস্ত কর্মের প্রতিফল পাওয়া যায় দুদিন আগে বা পরে। অনেকে বলবে যে এত চারিদিকে হচ্ছে, কেউ তো ফল পাচ্ছে না। পায়, আমরা খোঁজটা রাখি না, কারণ তারা পরের দিকে পায়। সমস্ত যে যা করবে, আমাদের লাইফ একটা সার্কেল। এই জীবনেই প্রত্যেকটা কর্মের দায় বা ফল তাকে পেতে হবেই। ভালো করলে ভালোও পেতে হবে, খারাপ করলে খারাপও পেতে হবে, এটা আমি বিশ্বাস করি। না, তোমার বিশ্বাস আজকে ছিল বলেই তুমি আজকে এত সুন্দরভাবে তোমার মতো করে তুমি সফল। এবার সফলতার তো অনেক সংজ্ঞা থাকে, যে কেউ রোজগার করছে তার পয়সায় নানা রকম জিনিসপত্র কিনে সে, মানে আমি সেটাকে সফলতা আমার দৃষ্টিতে তুমি মনে করো না, কিন্তু সে তার ব্যক্তিগত জীবনে মনে করে। আমি আমার সন্তানের কাছেও সেটা চাই না যে প্রচুর রোজগার করে, আমি জানি সে খুশি থাকুক, সে সুস্থ থাকুক, তার একটা জীবন সে হেসে খেলে। তুমি তো ওই জীবনটা থেকে বেরিয়ে এসেছো। একদমই। আর আমি বেড়াতে ভালোবাসি, আমি এবার থেকে সোলো ট্রাভেল শুরু করব নিজে। সুতরাং আমি আমার লাইফের বাকি জীবনটা আমার কাজ, আমার স্টুডেন্টস, আমার সন্তান, আমার ঘোরা, ওই মানে একা বাঁচা যায়, কোনো পুরুষের ছায়া ছাড়া বাঁচা যায়। আমি কিন্তু একটা সময় ভাবতাম না স্বরলিপি যে একটা তুমি এখন বলছো, কিন্তু এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক মহিলারা ভাবেন যে পুরুষ না থাকলে জীবনটা পুরো পরিপূর্ণ হয় না, বাট একা মেয়ে যে কত আনন্দে বাঁচা যায়। ঈশ্বরই তো মানে অর্ধনারীশ্বরে, নিজেকেই মনে করবে সে কিছুটা পুরুষের দায়িত্ব পালন করছে, কিছুটা মহিলার দায়িত্ব, তাহলেই তো একই দেহে তিনি মানে পেয়ে যাবে না। একদমই তাই। শ্রীকৃষ্ণই তো অর্ধনারীশ্বর মূর্তি কখনো কখনো ধারণ করেন। সুতরাং সেটা ভাবলেই তো হয়ে গেল। আমাদের মধ্যে অসীম ক্ষমতা মানুষের, আর মেয়েদের মধ্যে আরো ক্ষমতা বেশি। তারা সংসার চালাচ্ছে, তারা বাইরের পৃথিবী চালাচ্ছে। সুতরাং শুধু ক্ষমতা কি হয় জানো তো, কনফিডেন্স ল্যাক করে যায়। আমাদের সমাজটা এমন, আমাদের পরিবারগুলো এমন, ধীরে ধীরে তুমি পারো না, তুমি জানো না, তোমার দ্বারা হবে না, একটা মেয়ে কি করে করবে, তুমি লাল পরলে তোমাকে মানায় না, এত বয়স হয়েছে তুই লাল পরেছি, তুমি গান গাইছো কেন? তাহলে কি বিকালবেলা পাড়ায় দাঁড়িয়ে ম্যাক্সি পরে, নাইটি পরে গল্প পিএনপিসি করবে? এত বয়স হচ্ছে নাচ করছো, তুমি লাল পরছো কেন? তুমি আইব্রো করছো কেন? বাড়িতে হাজব্যান্ডরাও বলে আইব্রো করছো, মানায় না। এত জাজ করবে কেন? সে ওটা না পড়লে, আমাকে স্বাগতা দিয়ে অনেক আগে বলেছিল। আমি উত্তম কুমারের একটা অনুষ্ঠানে, উত্তম মঞ্চে যাচ্ছিলাম, গলা বিয়ের পরপর একটা বড় গলায় হার পরেছিলাম। আমার হাজব্যান্ড আমাকে ফাট করে বললো, ও বাবা, মনে হচ্ছে তুমি যেন গৌরী দেবী। হ্যাঁ, মানে এত মানে আমি তো হাড়ফাড় করে গেছি যাতায়াতে। স্বাগতা লক্ষ্মী দিয়ে আমাকে খুব স্নেহ করতেন। আমাকে বললেন তুই পড়িস না, এরকম বললো। সঙ্গে সঙ্গে বলছে, তুমি কেন এত এই ব্যাপারে কে কি পড়বে না পড়বে তুমি এটা জাজ করবে? কিন্তু আমরা ওই জাজগুলো শুনি। আমাদের কাছে, আমাদের পরিবারে, বিশেষ করে আমাদের ছেলে কি বলবে, আর একবার যদি স্বামীর সব কথা তুমি শুনতে শুরু করো, ওই
চেইন ধরে ছেলেও তোমাকে বলতে শুরু করবে এটা জাঁতা পরো না, কলে পড়ে গেলে। ওটা পরো না, ওটা করলেই হয়, ওটা করলেই হয়, আমরা সেটাও শুনতে শুরু করবো। মেয়েরা আমি জানি না জাজ করে কিনা মাকে, কারণ আমার তো মেয়ে নেই, আমার মনে হয় মেয়েরা অনেক কম জাজ করে। সেই জন্যই জিজ্ঞেস করলাম ছেলেকে কি করে। না, আমার ছেলে খুব একটা জাজ করে না, যদি জাজ করেও আমাকে যেমন বলে তুমি চুলটা এরকম করেছো কেন, আর করবো, এটা আমার ইচ্ছে। তোর মেনে তোর যদি ভালো না লাগে চোখ বন্ধ করে বসে থাক। এখন আমি এটা বলতে শিখেছি, আজ থেকে 5 বছর আগে আমি এটা বলতে পারতাম না। একদমই তাই। আমি গিয়ে চুলটা তখন টেনে নিয়েছি, চলে আসতাম। তোমাকে জীবনই শিখিয়ে দেবে, সময়ই শিখিয়ে দেবে। সময় একটা বিশাল ব্যাপার, বিশাল বড় শিক্ষক। শিক্ষক, এবং মানুষের চোখেও প্রতিভাত হয়ে যাবে। যখন ধরো তুমি বলছো আমি এটা করিনি, আমি এরকম না, কেউ শুনবে না। সময় প্রমাণ করে দেবে কে ঠিক কে বেঠিক। শুধু ধৈর্য ধরে নিজের কাজে মন রাখা দরকার। ছেলে এখনো তবলা বাজায়, মানে মায়ের কি কি গুণ সে পেয়েছে? আমি জানি না মায়ের কি গুণ সে পেয়েছে, আমি এটুকু বুঝি সে ভালো মানুষ দিনের শেষে। সে আমার, আর সে মায়ের আবার দোষগুলোও পায়নি। মা আমি ভীষণ করছে, ভীষণ এক্সট্রাভ্যাগেন্ট, দিনরাত শাড়ি কিনি, সেটা তো খুব বিরক্ত হয়, কারণ ও খুব হিসেবি। কিন্তু আবার দিনে ও যখন বেরোচ্ছে, ও যদি দেখে কেউ হয়তো রাস্তায় বসে আছে বাচ্চা নিয়ে, ও খাবার নিয়ে বেরোচ্ছে, তোমার এখান থেকেও খাবারটা তাকে দিয়ে চলে যাবে। এটার থেকেই বোঝা যায় সে হিউম্যান বিং ভালো। আর তবলাটা এখন কম বাজায়, আমিও এটা সচেতনভাবেই চাইনি যে ও এখানে মিউজিশিয়ান হোক, কারণ ওকে বলতো চাইল্ড প্রডিজি বলতো, খুব ভালো তবলা, ছোট 3 বছর বয়স থেকেই বাজায়। কারণ আমি দেখেছি যে সকাল থেকে সিঙ্গাররা, আর্টিস্টরা তাদের ছেলে মেয়েকে পুশ করবার জন্যে ভালো স্টুডেন্টদের চেপে দেয়, 1 নম্বর। 2 নম্বর, তাদের সকাল থেকে ফোন ঘোরাতে হয়, এই আমার মেয়েকে একটা কাজ দে, এই আমার ছেলেকে একটা কাজ দে। থ্যাংক গড আমাকে আমার ছেলে এই জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছে। আর আমার ছেলে এটা জানতো যে আমার এমন স্ট্রং পার্সোনালিটি, ও যদি খারাপ গাইতো, আমার কোনো স্টুডেন্ট যদি ভালো গাইতো, ওর থেকে আমি ওকে বলতাম তুমি এখানে শিখো না আমার কাছে, তুমি ফ্রাস্ট্রেটেড হবে, অন্য জায়গায় শেখো, কারণ আমি ওকেই কাজটা দেবো। সেই জন্যে সেও আসেনি এখানে। সে অনেক দিন পরে তাজিকিস্তানে আমার সাথে বাজালো, হঠাৎ বললো মা আমার না খুব বাজাতে ইচ্ছা করছে, আমি তোমার সাথে বাজাবো। মনে হয় বাজাও। ওই ইন্ডিয়ান এম্বাসির কাজে অনুষ্ঠানে গেছিলাম, রবীন্দ্র জন্মজয়ন্তী এবং পঞ্চকবির গান দুটো নিয়ে। সুতরাং আমার মনে হয় যে মিউজিক এমন একটা জিনিস, জোর করে আর পিয়ার করে এটা হয় না। তুমি যদি সেই যোগ্যতা তোমার না থাকে, তুমি একটা যোগ্য মানুষের জায়গা নষ্ট করছো, শুধু আমার সন্তান বলে আমি ইনফ্লুয়েন্স করে তোমাকে ঢোকাচ্ছি। আমি সেটা জীবনে কোনোদিন করিনি স্বরলিপি, নিজের জন্যও করিনি, আমি চাইও না আমার জন্য কেউ করুক, আমি আমার সন্তানের জন্য সেটা করবো না। দারুণ দারুণ আড্ডা হলো। তোমার জন্য কিছু ঝটপট আগুনে ঝাঁপ দেওয়া প্রশ্ন আছে, চলো সেটা দিয়ে শেষ করি আমাদের অনুষ্ঠান। একদম। তোমার অপছন্দের বিষয়? মিথ্যে কথা বলা। রাত্রে দেখা কোনো স্বপ্ন পরের দিন সত্যি হয়েছে, এরকম কখনো ঘটেছে? না, সেরকম সত্যি হয়নি, তবে আমি হয়তো খুব ইনসিকিউর বলে, আমি পার্সন বলে ছোটোবেলার থেকে আমার খুব ইনসিকিউর, আমি খুব পড়ে যাওয়ার স্বপ্ন দেখি, এই খাট থেকে পড়ে যাচ্ছি, ওপর থেকে পড়ে যাচ্ছি। থ্যাংক গড সেটা এখনো সত্যি হয়নি, যেন সত্যি না হয়। ডিএল রায়ের সবচেয়ে প্রিয় গান কি? সারা সকালটি বসে বসে এই সাধেরও মালাটি গেঁথেছি। এক লাইন। সারা সকালটি বসে বসে এই সাধেরও মালাটি গেঁথেছি আমি, পরাবো বলিয়ে তোমারই গলায় মালাটি আমার গেঁথেছি আমি, সারা সকালটি বসে বসে। দারুণ। আচ্ছা, তোমার একাডেমিতে সবচেয়ে ছোট খুদে ছাত্র বা ছাত্রী কত বছর বয়স, এবং সবচেয়ে বয়স্ক, সবচেয়ে বেশি বয়সে ছাত্রছাত্রী কত বয়স? আমার সব থেকে খুদে আছে 4 বছর। আচ্ছা। আমার ফ্যাকাল্টিরাই ওদের শেখায় ভয়েস ট্রেনিং মূলত। আর সব থেকে সিনিয়র যিনি আছেন তার বয়স 72 বছর। তিনি রীতিমতো মানে অপেরাতে বা নাচ করে, গান করে, মানে তিনি খুব সুন্দর নিজেকে রেখেছেন, এবং তার খুব আগ্রহ আছে। এরকম 4-5 জন আছে যারা 70 ঊর্ধ্বে, এবং তারা কিন্তু রেগুলার, তাদের জন্য আমাকে প্রোগ্রাম করতে হয়, ম্যাডাম কবে প্রোগ্রাম, এবং রিলিজিয়াসলি তারা রিহার্সাল করে। এজ ইজ জাস্ট আ নাম্বার। একদমই। মানে এই যে
প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে জানতে পারি যে বয়সে তোমার ইচ্ছের কোনোদিন কোনো মৃত্যু হয় না, আর একটা ইচ্ছেকে জিনিস সবসময় চারা দিয়ে যেতে যে হয়। মানে কি হয় যে আমরা ভাবি যখন চারিদিকে পৃথিবীটা খারাপ লোকে ভরে গেছে, তা না, ভালো মানুষও আছেন। খারাপ মানুষের ভিড়ে তারা হয়তো একটু দূরে সরে গেছেন সম্মান বাঁচাতে। তুমি ঠিক দেখবে তোমার জীবনে তুমি যাকে চাও সেরকম তাকে কাউকে পেয়ে যাবে, আর তোমার জীবনে যার প্রয়োজন নেই সে ঠিক তোমার জীবন থেকে বেরিয়ে যাবে। সরে যাবে, একদম একদম। আচ্ছা, এমন কোনো খাবার যেটা বারণ কিন্তু তুমি তাও খাও? চিংড়ি মাছ। অ্যালার্জি আছে বলে চিংড়ি মাছটা খাওয়া যায় না, কিন্তু চিংড়ি মাছটা এত ভালো লাগে যে অনেক সময় খেয়ে অ্যালার্জির পড়ি। ওষুধ খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো একটা খাবার ওষুধ খাই, খেয়ে লোভে পড়ে। তুমি খুব মিষ্টি এবং খুব মন খোলা মানুষ, দারুণ লাগলো। এবং তোমার মতো যেন আমিও হতে পারি এবং যারা দেখছে তারাও হতে পারে, যে এইভাবে জীবন যুদ্ধে হেরে না গিয়ে এবং দম্ভ যে আমি প্রথম, আমি এই পুরস্কার পেয়েছি, আমার ঝুলিতে এত কাজ আছে, দম্ভ না থেকেও যে এত সুন্দরভাবে হেসে হেসে কাজ করা, এত ইন্সপায়ার্ড হলাম তোমার থেকে, না, যে কি বলবো। আসলে ওই আমি তো প্রতিদিনই শিখি। আমি তোমার ইন্টারভিউগুলো এর আগে অনেকগুলো শুনেছি, দেখেছি, আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছে একটা অন্য ধরনের, অনেক মানুষকে অন্য ধরনের দৃষ্টিতে দেখলাম যাদের সম্পর্কে আমরা কিছু জানতামই না, হয়তো তার অন্য পরিচয়টুকু জানি। মানে আমিও তো আজকে আমি সেই কারণেই জানো তো এই অনুষ্ঠানটা শুরু করেছি, যে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা লড়াই আছে। মেয়েদের লড়াই না একটা ভয়ঙ্কর লড়াই, সেই লড়াইটা আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত পরিবারের সাথে লড়ছি, পরিবেশের সাথে, পরিস্থিতির সঙ্গে লড়ছি। তো এই তোমাদের কথাগুলো শুনলে আমাদের মনে ভীষণ জোর হয়, যারা এখনো অনেকটা বছর এগোতে হবে। আমিও তাই, আমারও তাই মনে হয় যে আমরা তো অনেকদিন কথাগুলো বলিনি, ভেতরে চেপে চেপে রাখি। ওই যে ছোট থেকে শিখেছি ওপরের দিকে কথা থুতু ছুঁড়লে নিজের মুখে পড়ে, কিন্তু এখন মনে হয় হাই টাইম কথাগুলো বলার। কারণ তাতে যদি কিছু মানুষ, কিছু মেয়ে, কিছু ছেলে, বোধ কেউ যদি এই সাহসে ভর দিয়ে নিজের জীবনটা যাপন করে, তাহলে সেইটুকুই আমাদের পাওনা, আর কিছু না। একদম তাই, একদম। তোমার জন্য আছে দেশ পাবলিকেশনের তরফ থেকে 30% এটা ডিসকাউন্ট। খুব ভালো। এটা বইমেলাতেও পাবো তো? মনে হয় না। আচ্ছা ঠিক আছে, অপুকে বলবো। অপুকে বলে দিও, ও জানে আমার বইটকটা। প্রতিক্ষণের তরফ থেকে আছে, এটা নিচেটা রেখে দাও, মানে মার্জ করে। প্রতিক্ষণের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্ত্রাদা পাবলিকেশনের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। বাহ। আমার তরফ থেকে আছে একটা 1000 টাকার ভাউচার। আচ্ছা, ও স্টোরের তরফ থেকে, এটা একটা চশমার দোকান, ও এইখানেই আছে সেলিমপুরে, ওখান থেকে আছে একটা 25% ডিসকাউন্ট ভাউচার। খাওয়া দাওয়া একটু হাটারি গ্রিলসের তরফ থেকে আছে 750 টাকার একটা ভাউচার। বাহ, থ্যাংক ইউ, প্রচুর উপহার। বি বনির তরফ থেকে আছে একটা ডিসকাউন্ট ভাউচার। আচ্ছা, বলা হয়নি যেটা, সেটা হচ্ছে যে আমার এই শাড়িটা 3 ক্রাফটের তরফ থেকে, এবং 3 ক্রাফটের নিচে দেওয়া একটা কোড আছে, সেই কোডটা থেকে যদি কেউ কিনতে চান ওই কোডটা দিলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো যদি পছন্দ হয়ে থাকে ওদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন, ওদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে প্রচুর কালেকশন আছে। তো এই শাড়িটা হচ্ছে 3 এর, এবং পছন্দ হলে কোডটা অবশ্যই দেবেন এবং মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের মেসেজে পাঠাবেন। আর অনুষ্ঠানটা শেষ করব আমরা একটা সুন্দর পজিটিভ গান দিয়ে। যেহেতু এখন অপেরা করছি, কেয়া চক্রবর্তী, অভিনেত্রী কেয়া চক্রবর্তী, তার এই গানটা খুব আমাকে টানে। এবং আমি বলবো না শুধু মেয়েরাই লড়াই করছি, আমরা মানুষরা যা লড়াই করছি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা, কি পুরুষ কি নারী, তার মধ্যে হয়তো মেয়েদের লড়াইটা একটু অন্যরকম বা বেশি। যেহেতু আমি মেয়ে, সেই জন্য মেয়েদের দিকে ঝুলটেন একটু কথাটা বলবো। ভালো মানুষ নাটকের গান। আমি যখন মেয়ে থাকি তখন তারা আসেন এবং মুচকি মুচকি হাসেন এবং খুব খুব করে কাশেন এবং তো 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 তুতলাতে তুতলাতে বলেন ভালোবাসি। মানে তুমি যখন মেয়ে থাকছো, ওই মানে ন্যাকা ললিত লবঙ্গলতা, তখন এসে পুরুষরা যেভাবে তোমাকে বলবে আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, মুচকি মুচকি হেসে, মানে তোমাকে ইমপ্রেস করবার জন্য। আবার আমি যখন মেয়েটি যখন কঠোর হয়ে যায়, আমি যখন ছেলে থাকি তখন তারা আসেন এবং হাত জোর করে বসেন এবং সন্তর্পণে কাশেন এবং কথা শেষ সবার আগেই বলেন এখন আসি। আমি যখন মিষ্টি হই, মিষ্টি মিষ্টি কথা কই, ভালোবাসার কথা বলি, তখন তারা ঠকান। আমি যখন কড়া হই, কড়া কড়া কথা কই, ব্যবসা ধান্দার কথা বলি, তখন তারা ঠেকেন।
মানে যে মুহূর্তে মেয়েটি নিজের মানে নিজের ডাঁট নিয়ে বা নিজের গাটস নিয়ে কথা বলবে মাথা উঁচু করে, তখন কিন্তু সারা পৃথিবী তোমাকে হাত জোড় করবে। কিন্তু যেই মুহূর্তে তুমি তোমার নরম মনটা, ইমোশনটা বাইরে দেখাতে চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে তোমাকে মারিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। এই পুরো গানটার মধ্যেই অভিনয়ের অংশে সেটা কথা বলাটাও আছে, এবং যখন এটি মঞ্চে গাই তখন একদম সেই এনাক্টমেন্টটাই থাকে। এটা খুবই সুন্দর একটা, মানে আমার একটা স্বপ্নের প্রোডাকশন বলা যেতে পারে। আমাদের এই পর্বের প্রশ্ন হলো আমাদের আজকের অতিথি ঋদ্ধি। ঋদ্ধিদির প্রথম স্টেজ পারফরমেন্স কোন মঞ্চে? ঋদ্ধিদির প্রথম স্টেজ পারফরমেন্স কোন মঞ্চে? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর নিচের হাইপ বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন এবং আমাদের বৈঠকে বৈঠক অনুষ্ঠানটি অবশ্যই দেখুন। ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তারও জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরানা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে